আপনি খুব বাজে লোক। আপনি কথায় কথায় মানুষ খুন করেন, তাও নিকৃষ্টভাবে। আপনি আমাকেও নিকৃষ্টভাবে নিজের করে রেখেছেন। খুব খারাপ, আপনি খুব খারাপ। মেহিনুর এহসানের বুকে মাথা গুজে অশ্রু চেপে ধরে বলে। কথাগুলো বলার পরও সে এহসানের বুকেই মাথা গুজে থাকে, যেন ওখানেই আশ্রয় খুঁজে পেয়েছে, অথচ অভিযোগও সেখানেই। এহসান নিঃশব্দে শোনে, একটাও কথা বলে না। এখন বলারও কিছু নেই, তার নারী ভেতর থেকে তছনছ হয়ে গেছে। এই ভেঙে পড়া অন্তরকে তো তাকে আগলে রাখতে হবে। সে জানে নারীদের অন্তর কাচের মতো, একটু চাপ দিলেই চূর্ণ হয়ে যায়। নারীদের মন মোমের মতো, একটু উত্তাপেই গলে যায়, কারণ তারা মায়ের জাত। তাদের হৃদয়ে থাকে মাতৃসুলভ মমতা। এহসান ধীরে ধীরে মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দেয়, আর মেহিনুর নিজের অশ্রুতে তার চাদর পাঞ্জাবি সব ভিজিয়ে দেয়। একসময় কান্না ধীরে ধীরে স্মিত হয়। মেহিনুর ধীরে মাথা তোলে এহসানের বুক থেকে। এহসানের বুকের বাপাশে খচ করে ওঠে। তার নারীর কান্নার পর চেহারাটা কেমন মোহময় হয়ে উঠেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, নাকের ডগা টুকটুকে লাল হয়ে আছে, চোখের জল শুকিয়ে লাল হয়ে আছে আখি জোড়া, গোলাপি অধর কাঁপছে। মনে হচ্ছে নিজের অধর দিয়ে ছুঁয়ে দেখবে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তার নারী রেগে গেলে ক্ষিপ্ত হয়ে উঠবে। এহসান মেহিনুরের চোখের জল মুছে দিয়ে কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দেয়। তারপর গলায় গভীর স্বরে বলে, একটা কথা জেনে রাখিস, যত যাই হোক তুই শুধুই আমার। আমি এহসান তোর অধিকারী। তুই আছিস আমার আত্মার আগলে, তুই আছিস আমার অন্তরে, তুই গেঁথে গেছিস এই পাপিষ্ট বুকের বাপাশে। এহসানের চোখের গভীরতা দেখে মেহিনুর স্থির হয়ে যায়, কেমন যেন শূন্য লাগতে থাকে। তারপর মলিন গলায় বলে, আপনি আমায় আপনার ভাবলেও আমি কখনোই আপনার হব না। এহসান মুচকি হাসে, বোকা নারী, তুই তো আমার হয়েই গেছিস, হালালভাবেই হয়ে গেছিস। তুই আমার, আমি তোকে আমার করে নিয়েছি, তাও হালাল করে। তুই শুধু আমার। মেহিনুরের বুক ধক ধক করে ওঠে। কেন হচ্ছে এমন? কেন মনে হচ্ছে এই অনুভূতিগুলো নতুন? কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি আমায় হালাল করে পাননি, কারণ আপনি আমায় জোর করে নিজের করে নিয়েছেন, আর এটা কখনোই হালাল হবে না। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কি করতাম বল? 9টা বছর, 9টা বছর তোকে চেয়েছি, হালালভাবে চেয়েছি। বারবার তোকে চেয়েছি, তোর ওই স্বার্থপর বাপ চাচার কাছে গেছি, জমি পর্যন্ত দিয়েছি, কিন্তু তোর ওই মির্জাফররা তোকে আমার হাতে দিল না। তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে, তাই তোকে এমনভাবে নিজের করে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মেহিনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ ডাক দিল। এহসান ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এক ঝটকায় কপাট খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন তার মা এনিসা বেগম। এনিসা বেগম এহসানকে এড়িয়ে ঘরে প্রবেশ করলেন। মেহিনুর দ্রুত চোখ মুখ মুছে নিয়ে ঘরে আসে, কিন্তু তার চোখের লালচে আভা, নাকের ডগায় জমে থাকা অশ্রুর ছাপ সবই এনিসা বেগমের চোখ এড়ায় না। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন, মেহিনুরের সামনে দাঁড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, তুমি যেতে চাও বাড়িতে? মেহিনুর খানিকক্ষণ চুপ করে রইল। কাল থেকে তিনি তুই না বলে তুমি বলছেন কেন? তবে কি তিনি সত্যি মেনে নিয়েছেন যে সে এই ঘরের বউ? মনে হাজারো প্রশ্ন জমে, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। একবার এক পলক তাকালো এনিসা বেগমের দিকে, পরক্ষণেই চোখ ঘুরিয়ে এহসানের দিকে। এহসান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে গভীর দৃষ্টি নিয়ে। আচ্ছা, যদি সে বলে হ্যাঁ আমি যেতে চাই, তাহলে এহসান কি সত্যি তাকে ছেড়ে দেবে, নাকি নিশ্চিত কেটে নদীতে ভাসিয়ে দেবে? সে তো স্পষ্ট বলে দিয়েছে মেহিনুর তার, কেবলই তার। মেহিনুর নিঃশ্বাস চেপে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, না, আমি এখন যেতে চাই না। এনিসা বেগম চোখ সরু করলেন, এক মুহূর্ত ছেলের দিকে তাকালেন, তারপর আবার মেহিনুরের দিকে। সত্যি করে বলো, ভয় না পেয়ে বলো। মেহিনুর নিঃশব্দে মাথা নেড়ে একই উত্তর দিল,
না, আমি সত্যিই বলছি। এনিসা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আসছি। এনিসা বেগম চলে যেতেই এহসান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে নিল। তারপর ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে এলো মেহিনুরের দিকে। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, যা তার চোখেও ছড়িয়ে পড়েছে। এগোতে এগোতে বলে, বাহ, আমার বেয়াদব নারী দেখি কিছু হলেও আদব শিখেছে। মেহিনুর আতঙ্কিত চোখে পিছু হটতে চাইল, কিন্তু পারল না। এক ঝটকায় এহসান তার কোমর চেপে ধরে জাপটে নিজের বুকের সাথে নিয়ে নিল। মেহিনুর হকচকিয়ে উঠল, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস তীব্র হয়ে এসেছে। তখনই এহসান হাসিমাখা মুখে বলল, এত সুন্দর আদব দেখানোর জন্য তোকে তো কিছু দিতে হয়। মেহিনুরের শ্বাস আটকে গেল। কি? এহসান মুচকি হেসে মেহিনুরের মুখের দিকে ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনল। মেহিনুরের শরীর শিউরে উঠল। বিদ্যুতের ঝটকার মতো একটা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল। কোমর এমনিতেই অবশ হয়ে আছে, কারণ এহসানের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরে রেখেছে। আর এখন এহসানের শরীরে সেই চিরচেনা ঘ্রাণ তার নাকে এসে লাগতেই দম বন্ধ হয়ে আসছে। এই ঘ্রাণ, এই উষ্ণতা, এই অধিকার। মেহিনুর কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ঠিক তখনই এহসান তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, একবার, দুইবার, তিনবার, গভীর দীর্ঘক্ষণ ধরে। মেহিনুরের দেহ কেঁপে উঠল, সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল, যেন কোনো নিষিদ্ধ স্পর্শ তাকে ছুঁয়ে গেছে। এটা তোর পুরস্কার আমার বোকা নারী। এহসানের কণ্ঠে এক ধরনের মোহময় গাম্ভীর্য, যা মেহিনুরের বুকের ধকধকানিকে আরও বাড়িয়ে দিল। আল্লাহ, এই অধিকার, এই অদ্ভুত অনুভূতি, সে কি সত্যি আজ এহসানের হয়ে গেছে? এহসান বিরক্তির সঙ্গে মেহিনুরকে ছেড়ে দিয়ে চোখ ঘুরিয়ে তাকালো ফোনের দিকে। একটু শান্তিতে বেগমকে ভালোবাসতেও পারলাম না এই ফোনের জন্য। মোবাইল কানে দিতেই ওপাশ থেকে হাসিবের অস্থির কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আজকের মিছিলে রফিকের পোলাপান খুব সমস্যা করেছে, কয়েকজন গুরুতর আহত। কি করবো কন, বড় খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি। সাথে সাথে এহসানের কপালের রগ ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে গলা খটখট করে বলল, তোরা কই? ভাই, আখিলের কাছাকাছি আছি। এহসান চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিল। তারপর ভয়ানক শান্ত সুরে বলল, ওরে ওর ভাইয়ের মতো উপরে পাঠাতে হবে। আগে তোরা ওর পোলাপান্ডে বেদম পিটা, ইচ্ছে মতো মার, শুধু জানে মারিস না। হ ভাই, ওরা এখন আমাদের হাতে বন্দি, পুলিশও আছে। এহসানের চোখ ক্রমশ সংকীর্ণ হয়ে এলো। তোরা ওদের নিয়ে 6 নাম্বার গোডাউনে যা, এসিডের ড্রামে ডুবিয়ে দে, তবে সবাইকে না, যারা দোষী শুধুমাত্র ওদেরকেই। আমি আসছি। আর শোন, যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যা। না ভাইজান, লাগবে না, তাদের হাসপাতালে ভর্তি করাই দিছি। আপনি এখন আসেন। এহসান ফোন কেটে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। দরজার পেছনে রাখা ছোট্ট সেলফ খুলে ভেতর থেকে একটা তীক্ষ্ণ ছুরি বের করলো, সাথে একটা পিস্তল। ঠান্ডা চোখে এগুলো পায়জামার পকেটে গুজে নিল। পেছনে দাঁড়িয়ে থাকা মেহিনুর হতবম্ব। এই পুরুষই কি কিছুক্ষণ আগেও তাকে কোমলভাবে আগলে রেখেছিল? এখন এক নিমিষে যেন রক্তপিপাসুর শাপথ হয়ে উঠেছে। তার মন বলছে এহসানকে থামাতে হবে, কিন্তু সে কি শুনবে? হয়তো না। তবুও আমতা আমতা করে মেহিনুর বলে উঠল, কাউকে মারবেন না। এহসান থমকে গেল, ধীর চোখে তাকালো তার নারীর দিকে। ঠোঁটে একপাশে হালকা হাসি ফুটে উঠল, মারব না তো, শুধু আবর্জনা সরিয়ে দেব দুনিয়া থেকে। এই বলেই এহসান গাড়ির চাবি হাতে নিল, আরেকবার মেহিনুরের দিকে তাকালো, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মেহিনুর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এহসান দ্রুত 6 নাম্বার গোডাউনে পৌঁছালো। ভেতরে ঢুকেই দেখে 20 থেকে 15 জন যুবক শক্ত বাঁশের খুঁটির সাথে বাঁধা, নিথর হয়ে পড়ে আছে। এহসান ধীর পায়ে এগিয়ে গেল।
একজন লোক সাথে সাথে একটা চেয়ার এনেও সামনে রাখলো। গায়ের চাদরটা ঠিক করে চেয়ারটায় গায়ে লিয়ে দিল এহসান। পায়ের উপর পা তুলে নিল, হাতের আঙুলগুলো তালুবন্দি করলো। তারপরে গভীর নির্মম দৃষ্টি দিয়ে সামনের লোকগুলোর দিকে তাকালো। একটু সময় পার হলো। তারপর খুব শান্ত স্বরে বলল, কয়জন আহত হয়েছে? হাসিব একপাশ থেকে বলল, 7 জন। কেমন আহত? বেশি না কম? কমও না বেশিও না, মাথা ফেটে গেছে, হাঁটু থেতলে গেছে, এই রকম। এহসান ঠোঁট চেপে ধরল। তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে দাঁত চেপে গর্জে উঠল, চুপচাপ বল, কোন শুয়োরের বাচ্চা মেরেছিস আমার লোকজনকে? আমার লোকজনের মায়েরা তোদের জন্য হাসপাতালে বসে কাঁদছে, বল কে মেরেছিস? কিন্তু সবাই মাথা নিচু করে একই উত্তর দিল, আমি না ভাই। এহসানের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো, এদের সম্পর্কে খোঁজ নিয়েছিস তো? হাসিব মাথা ঝাঁকিয়ে বলল, জি ভাই, এরা সবাই বড় মাপের সন্ত্রাসী। এহসান ভ্রু কুঁচকাল, কেমন সন্ত্রাসী বলতো শুনি? হাসিব এবার ওদের দিকে তাকিয়ে বলল, মারামারি থেকে শুরু করে ধর্ষণ অবধি। ধর্ষণ শব্দটা যেন বজ্রপাতের মতো এহসানের মগজে আঘাত করল। তার চোখ ধূসর আগুনে জ্বলে উঠল। আর কোনো প্রশ্ন নয়। তার কণ্ঠ কাঁপল না, বরং ভয়ানক স্থিরতা নিয়ে বলল, যারা যারা ধর্ষণের সাথে জড়িত তাদের পুরুষাঙ্গ কেটে দে, তারপর অ্যাসিডের ড্রামে ডুবিয়ে মার। আর যারা জড়িত না তাদের গুলি করে উড়িয়ে দে। চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কেউ কাঁপছে, কেউ নিঃশব্দে কেঁদে ফেলেছে। ঘরের ভেতরে থমথমে নীরবতা। একপাশে পড়ে আছে নিথর শরীরগুলো। কিছু করুণ মুখে চেয়ে আছে এহসানের দিকে। কাঠের চেয়ারে বসে এহসান একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল। তার চোখে না ছিল করুণা, না ছিল সহানুভূতি, কেবলমাত্র শীতল তীক্ষ্ণ সিদ্ধান্ত। একজন গলাটা খাকারি দিয়ে বলল, ভাইজান, তাহলে কি করব? এহসান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কোটের কলারটা ঠিক করে এক পলক বন্দীদের দিকে তাকায়। তারপর খুব শান্ত গলায় বলে, তোদের উপর ছেড়ে দিলাম, কিন্তু যারা নারীদের অসম্মান করেছে ওদের একটাও যেন বেঁচে না থাকে। তারপর এক ধরনের ভয়ঙ্কর শীতলতা নিয়ে হাসিবের দিকে ফিরে বলল, আর তুই রাতের টিকিট কেটে ফেল, আজ রাতেই তুর্কি যাবি। রফিককে মারার জন্য ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি। হাসিব এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর ধীরস্বরে বলে, ভাইজান, ওরে মারার জন্য আপনি একাই যথেষ্ট। এহসান এবার সত্যিকারের হাসে, কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর ধাঁচ ছিল। হাসি শেষ হতে না হতেই নিচু গলায় বলে, এত ছোট একটা কাজ নিজ হাতে করতে হয় না রে ভাই, আমি তো বড় দানের ছক্কা মারব। তারপর একপাশে পায়চারি করতে করতে বলে, রফিক এখন দেশে নেই, তুর্কিতে গেছে, ওখানেই শেষ করতে হবে। ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি, 3 দিনের মধ্যে ওর কলিজাটা আমি আমার হাতে চাই। কথাগুলোতে এতটাই দৃঢ়তা ছিল যে হাসিব আর কোনো প্রশ্ন করার সাহস পেল না, শুধু মাথা ঝাঁকালো। এহসান শেষবারের মতো বন্দীদের দিকে একবার তাকায়, তারপর পিস্তলটা কোমরে গুজে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বেরোনোর আগে একবার থেমে বলে, তুই রাতের টিকিট কেটে ফেল, আমি অন্য জায়গায় যাচ্ছি। এই বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল। আর হাসিব তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এই মানুষটাকে সে কখনোই পুরোপুরি বুঝতে পারবে না। এশার পর বাড়ির রান্নাঘর জুড়ে ব্যস্ততা। এশার আজান ধ্বনিত হওয়ার পরও কাজ থামার নাম নেই। বেলা 5টা থেকেই শুরু হয়েছে মাছ কাটা, কিন্তু শেষ হওয়ার নামগন্ধ নেই। 7-8 বালতি টাটকা মাছ নিয়ে আসা হয়েছে ফিশারি থেকে। কেবল বাড়ির গৃহিণীরাই নয়, কাজের মহিলারাও এক প্রকার হাঁপিয়ে উঠেছেন। ধারালো বটিতে মাছ কাটতে কাটতে হাত কেঁপে যাচ্ছে, তবুও থামার কোনো সুযোগ নেই। মেহিনুরও ওদের সঙ্গে আছে, এক কোণে বসে ধৈর্য ধরে মাছ কাটছে। চারদিকে মাছের আঁশ আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিরক্ত মুখে গামছা দিয়ে ঘাম মুছছে, আবার কেউ হাঁপাতে হাঁপাতে বলছে, আল্লাহ, এই মাছ কি আর শেষ হবে না?
তবে রান্নাঘরের পাশের বারান্দায় বসে থাকা বড়দের চোখে মুখে অন্যরকম আনন্দ। এত মাছ এসেছে, আজ দারুণ এক ভোজের আয়োজন হবে। এহসান সেই সকালে বেরিয়ে দিনের শেষে বাড়ি ফিরে কক্ষে প্রবেশ করে। মেহিনুরকে না দেখে তার মনটা উদাস হয়ে উঠল। হাতে থাকা নিজের বেগমের জন্য আনা ব্যাগগুলো পাশে রেখে নিজেও একপাশে বসে পড়ল। মেহিনুরের অনুপস্থিতিতে ঘরটাকে শূন্য মনে হচ্ছিল। তার মাথায় একটাই প্রশ্ন, মেহিনুর কোথায়? অস্থির মন শান্ত হতে চাচ্ছিল না, কিন্তু মেহিনুরের আসার সম্ভাবনায় এক ধরনের আশা জন্ম নিল। এহসান চোখ বন্ধ করে কিছু সময় অপেক্ষা করতে থাকল, যেন মেহিনুরের ছায়া কোথাও কাছেই রয়েছে। এহসান জানে আজ মাছ ধরা হয়েছে, তাই হয়তো মেহিনুর মাছ কাটতে ব্যস্ত। কিন্তু এহসানের চোখ আর মানছে না। মনের তৃষ্ণা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে আপন নারীকে দেখার জন্য। তাই তাড়াতাড়ি নিচে নেমে আসে, পরে গোসল করা যাবে। আগে একবার নিজ বেগমকে দেখে নেওয়া যাক। তাই বেরিয়ে আসে কক্ষ থেকে। উদ্দেশ্য নিজের মনে তৃষ্ণা মেটানো, নিজের নারীকে মন ভরে দেখা। তাড়াতাড়ি নিচে চলে আসে এহসান, তারপর রান্নাঘরে প্রবেশ করে। প্রবেশ করতেই দেখতে পায় সবাই মাছ কাটতে ব্যস্ত। এশার মেহিনুর পাশাপাশি বসে মাছ কাটছে আর কি একটা নিয়ে গল্প করছে। এহসান নীরবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের আপন নারীর হাসিমাখা মুখশ্রী পানে। মেহিনুরের হাসিমাখা মুখ দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায়। এত পাপ, এত অপবিত্রতা, এত অশান্তির মধ্যেও যেন একটুখানি শান্তি মেলে। এহসান জানে এই যে মেহিনুর হাসছে, গল্প করছে, সবই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা। মেহিনুর যতটা শান্ত দেখাচ্ছে ততটাই অশান্ত তার মন। নিজের সম্পর্কে এত বড় একটা চিরসত্য শুনে নিশ্চয়ই কেউ ভালো থাকতে পারবে না। অন্তত তার নারী তো নয়ই, কারণ তার নারী অল্পতেই ভেঙে পড়ে, মোমের মতো গলে যায়। তার নারীর মন যে কোমল। এহসানকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এনিসা বেগম কিছুটা হতবুদ্ধি হয়ে যান। তার ছেলে তো রান্নাঘরে সহজে আসে না, তাহলে আজ নিশ্চয়ই আপন বেগমের টানে। তাই এনিসা বেগম মেহিনুরকে উদ্দেশ্য করে বলেন, মেহিনুর, তুমি ওঠো তো, হাত ধুয়ে এহসানকে চা দাও, সে চায়ের জন্যই রান্নাঘরে এসেছে। এনিসা বেগমের কথায় সবাই এক পলক রান্নাঘরের দরজার দিকে তাকায়। প্রথমে সবাই অবাক হলেও পরে ঠিকই বুঝে যায়। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, কেন জানি কেমন কেমন লাগছিল তার। সারাদিনই পাপিষ্ঠ পুরুষের মুখ সে আজ দেখেনি, তবে এখন যেন মনের কোথাও না কোথাও শান্তি অনুভব করছে। মেহিনুর আর কিছু ভাবে না, চুপচাপ উঠে রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে নেয়। এহসান বলে, চা কক্ষে পাঠিয়ে দিও, আমি যাচ্ছি। মেহিনুর এক পলক এহসানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর মাথা নাড়ায়। এহসান জবাব পেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষে এসে একখানা লুঙ্গি আর টাওয়াল নিয়ে বাথরুমে প্রবেশ করে। উদ্দেশ্য ভালো করে গোসল করে পবিত্র হওয়া। মেহিনুর চা বানিয়ে সবার উদ্দেশ্যে বলে, চাটা কে নিয়ে যাবে? আয়শা বেগম বলেন, তুমি নিয়ে যাও একটু কষ্ট করে, কারণ সবাই কাজে ব্যস্ত। মেহিনুর বলে, আচ্ছা। মেহিনুর যাওয়ার জন্য পা বাড়ালে এনিসা বেগম পেছন থেকে বলেন, তোমার আর আশা লাগবে না, আমরাই সব গুছিয়ে নেব। মেহিনুর পেছনে তাকিয়ে শুধু মাথা নাড়ায়। মেহিনুর চলে যেতেই সবাই হেসে ওঠে, কারণ সবাই বুঝতে পেরেছে এহসানের ব্যাকুলতা। সবাই বুঝতে পারলেও বোকা মেহিনুর তা জানে না, হয়তো এমন চিন্তাই তার মাথায় আসেনি। মেহিনুর কক্ষে প্রবেশ করে চায়ের ট্রে হাতে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। কক্ষে ঢুকতেই দেখতে পায় এহসান বাথরুম থেকে বের হচ্ছে, পরনে শুধু একখানা লুঙ্গি আর কাঁধে ঝুলানো একখানা সাদা টাওয়াল, যা দিয়ে সে চুল মুছছে। মেহিনুরের চোখে স্পষ্ট ভেসে ওঠে এহসানের ফর্সা, নিখুঁত, ভয়ঙ্কর সুন্দর শরীর। সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় সে। ছি ছি, কতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে নির্লজ্জ পুরুষের সাথে থেকে, যে এভাবে তাকিয়েছিল। মেহিনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এহসান মেহিনুরকে এভাবে দেখে টিটকারি মেরে হেসে বলে, যা দেখার তো দেখে নিলি, এখন লজ্জা পাচ্ছিস কেন?
মেহিনুর চোখ ছোট করে বলে, আমি কখন তাকালাম, আর কি দেখলাম? এহসান হাসতে হাসতে এগিয়ে আসে। বোকা ভাবিস না আমায়, কখন কিভাবে তাকাস সবই জানি আমি। আর রইল বাকি দেখার, সবই তো দেখে নিলি, শুধু আমার গোপন। এহসান আর কিছু বলতে পারে না। মেহিনুরের হাতের চায়ের কাপ ধরিয়ে দিয়ে দাঁত চেপে বলল, চাটা গিলে নিন। এহসান এক পলক চায়ের কাপের দিকে তাকায়, ফের মেহিনুরের দিকে চেয়ে বলে, এখন তো আর চা গিলতে ইচ্ছে করছে না। মেহিনুর বিরক্ত হয়ে বলে, তো কি গিলতে ইচ্ছে করছে শুনি? এহসান ঠোঁট কেটে হেসে বলল, তোকেই গিলতে ইচ্ছে করছে, তাও চকলেটের মতো। এমন উক্তি শুনে মেহিনুরের লজ্জায় কান দিয়ে যেন গরম বাতাস বের হতে থাকে। মনে মনে ভাবে, কি লজ্জা, ছি, এত খারাপ এই পুরুষ। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। শরীরের লোম খাড়া হয়ে গেছে এত নির্লজ্জ কথায়। মেহিনুর আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা চলে যায় কাপড় রাখার ঘরে। সারা শরীর এখনো মাছের গন্ধে ভরা। সারাদিন কেঁদে ভেতরটা অশান্ত হয়ে আছে। এখন গোসল করাটা খুব দরকার। কক্ষে প্রবেশ করে তার চোখ যায় আলমারির দিকে। সে জানে আলমারির দরজা খুললেই তার কাপড়গুলো রাখা আছে। তবে এহসান আজও নিজে তাকে কাপড় তুলতে দেয়নি। মেহিনুর হতবাক হয়ে যায় আলমারি খুলে দেখে। এটা আসলেই অনেক বড়। সে ভেবেছিল হয়তো কয়েকটা শাড়ি আর কিছু সাধারণ কাপড় রাখা হবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। আলমারি 7টা অংশে বিভক্ত। এক অংশে সুতির শাড়ি, অন্য অংশে নেটার সিল্কের শাড়ি। একেবারে অন্য অংশে সুতির 3 পিস, গোল্ড ড্রেস, নামাজের হিজাব, গর্জিয়াস 3 পিস, আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস, বোরকা, হিজাব, নিকাব রাখা। মেহিনুর একে একে ড্রয়ারগুলো খুলে দেখে। প্রতিটা ড্রয়ারে রয়েছে আতর, সুগন্ধি আর সাজসজ্জার নানা উপকরণ। জীবনের প্রথম এত সাজসজ্জার জিনিস সে দেখে। মেয়ে হওয়ার সত্ত্বেও কখনো নিজে ঠোঁটে লিপস্টিক লাগায়নি। আর সাজগোজ তো অনেক দূরের ব্যাপার। তবে এখন এসব দেখার সময় নয়, তাই তাড়াতাড়ি একটা কালো রঙের 3 পিস নিয়ে নেয় এবং আলমারির দরজা বন্ধ করে দেয়। তবে যখন সে পেছনে ফিরে যায় তখন আবারও তার চোখ পড়ে এহসানের দিকে। সে দেখে এহসান কক্ষে পা রাখছে, সম্ভবত কাপড় পরার জন্যই এসেছে। যাই হোক, বেহায়া পুরুষ। এখন শুধু কাপড় নেবে, তার বেহায়া চোখগুলো বেহায়া পুরুষের দিকে যাবে না। এমনটা ভেবে মেহিনুর নিজেকে একটু আশ্বস্ত করে নেয়। এহসান ওর দিকে এক পলক তাকিয়ে আছে। যে আলমারিতে টি শার্ট রাখা থাকে সেই দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য একটা টি শার্ট নেওয়া, তাই মন মতো টি শার্ট খুঁজতে থাকে। মেহিনুর এক দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে রয়েছে। কেন জানি তার শুধু এহসানের পানে তাকাতেই ইচ্ছে করে, কোনো বিশেষ কারণ ছাড়াই, শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। কিন্তু কেন তা সে জানে না। সে শুধু জানে এহসানকে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। এভাবে তাকাতে তাকাতে মেহিনুর কক্ষ থেকে বের হতে উদ্যত হয়। কিন্তু তার অসাবধানতার কারণে কক্ষ থেকে বের হওয়ার পথে হঠাৎই দেয়ালের সাথে মাথা ঠুকে যায়। আর ঠুকবেই বা না কেন? সে যে এহসানের পানে তাকিয়ে হাঁটছিল। এমন হঠাৎ ধাক্কায় মেহিনুরের মাথায় তীব্র ব্যথা অনুভব হয়। ব্যথার তীব্রতায় তার সব কিছু ঘুরতে শুরু করে, যেন দুনিয়া এক জায়গায় থেমে যাচ্ছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসে আল্লাহ। মাথায় হাত বোলাতে বোলাতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে। তবে ব্যথা এতটা তীব্র যে তাকে আর সামলানো যাচ্ছে না। এহসান মেহিনুরের দিকে এগিয়ে আসতে আসতে দাঁত চেপে বলে, ইয়া মাবুদ, এক বেয়াদ্দপ নারী তুমি জুটাইলে আমার কপালে, যার কিনা না আছে আদব আর না আছে কাণ্ডজ্ঞান। এই কথা বলে এহসান মেহিনুরের কাছে এসে তার কপাল থেকে মেহিনুরের হাত এক প্রকার জোর করে সরিয়ে নেয়। চোখে ক্ষোভ আর গলাতে রাগের অনুনাদ। এহসান মেহিনুরের কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাকাবি তো বুঝলাম, কিন্তু এমন তাকানো তাকালি যে নিজের 12টা বাজিয়ে দিলি। খুব ব্যথা নিশ্চয় করছে। মেহিনুর চোখ খিচে বলে, না, ব্যথা করছে না। এহসান যেন মেহিনুরের সৃষ্ট অস্বস্তি বুঝতে পারলেও থেমে না গিয়ে ধমক দিয়ে বলে, চুপ,
বেয়াদব নারী, ব্যথা করছে না তো চোখের জল এলো কি করে? মেহিনুরের জন্য কিছু বলার সুযোগ না দিয়ে এহসান এক ঝটকায় মেহিনুরকে নিজের কোলে তুলে নেয়। মেহিনুর হতবম্ব হয়ে যায়। কি, এই সামান্য ব্যাপারও ওকে কোলে তুলে নিল এই পুরুষ? ছি ছি, তাও খালি গায়ে। দোষ তো নিজেরই। কেন তাকাতে গেল? না তাকালে এমনটা হতোই না। এহসান যেন মেহিনুরের শরীরের অস্বস্তি বুঝে আরও টেনে ধরল, যার জন্য মেহিনুর এহসানের বুকে লেপ্টে যায়, যার ফলে মেহিনুরের নাকে সেই চেনা ঘ্রাণ পৌঁছায়। এহসানের শরীরের ঘ্রাণে যেন মেহিনুরকে বশে নিয়ে আসে। পুরো পৃথিবী যেন তার চারপাশে ঘুরছে। অজানা এক অনুভূতি তাকে মাতোয়ারা করে তুলছে। এহসান মেহিনুরকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। তার অস্থির গলায় শব্দ বের হয়। বরফ এনে লাগিয়ে দিই, ফুলে গেছে কপাল। মেহিনুর হাত দিয়ে নানা ইশারা করে। অস্বীকার জানিয়ে বলে, না না, লাগবে না, আমি এখন গোসল করব। গোসল করে নিলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহিনুর ধীর পায়ে ওঠে, হাতে থাকা কাপড় নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। কিছু মুহূর্ত পর গোসল সেরে বেরিয়ে এসে সে দেখতে পায় এহসান বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে করেছিল হয়তো এহসান ঘরে নেই, কিন্তু বেলকনির কাছে আসতেই তার বুঝে যায় এহসান বেলকনিতেই রয়েছে, কারণ তার শরীরের ঘ্রাণ মেহিনুরকে জানিয়ে দেয় তার উপস্থিতি। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গিয়ে টাওয়ালটা চুল থেকে খুলে বেলকনির রেলিংয়ে মেলে দেয়। তারপর চুলকে হালকা করে ঝাড়িয়ে মাথায় ওড়না টেনে নেয়। যখনই পা বাড়াতে যাবার মুহূর্ত, তখন তার চোখ পড়ে এহসানের দিকে। তবে এবার আর তাকায় না, নিজেকে সংযত করে বেলকনি থেকে চলে আসতে নেয়। কিন্তু এহসান তার দিকে চোখ তুলে বলে, আর কখনো কালো রঙের কিছু পরবি না মেহিনুর। মেহিনুর একটু ভ্রু কুঁচকায়, হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় এহসানের দিকে আর জিজ্ঞেস করে, কেন? এহসান তার চোখে তাকিয়ে নেশাময় সুরে বলে, তোর কালো পোশাক তোর সৌন্দর্যকে আরো অপূর্ব করে তোলে। এতে তোর ভয়ঙ্কর এই সৌন্দর্য আমায় মাতোয়ারা করে তোলে। মেহিনুর এহসানের এমন কথায় স্তম্ভিত হয়ে যায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ কক্ষে ফিরে আসে। কক্ষে প্রবেশ করার পর তার চোখ পড়ে প্যাকেটগুলোতে। এগুলো কি? মনে মনে ভেবে সে এগুলোর দিকে এগোয়, হয়তো কিছুটা বিরক্ত হয়ে। এত মাথা ঘামানোর কি দরকার? এখন তো নিচে যাওয়ার সময়, খাবার খেতে হবে। মেহিনুর ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে আসতে নেয়। তখনই এহসান পেছন থেকে ডাক দিয়ে বলে, মেহিনুর, প্যাকেটগুলো খুলে দেখ। মেহিনুর কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে পেছনে ঘুরে বলে, কিন্তু আমি তো। এহসান তার কথা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিছানায় বসতে বসতে বলে, চুপচাপ আমি যা বলেছি তা কর। বেয়াদব নারী, সবসময় শুধু মুখে মুখে তর্ক করিস কেন? মেহিনুর আর কিছুই বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানায় এসে বসে। একটি প্যাকেট হাতে নিয়ে খুলতেই তার চোখে বিস্ময় ঝলসে ওঠে। সে শুধু একটি মিসওয়াক আনতে বলেছিল এহসানকে, কিন্তু এহসান তো 20টিরও বেশি মিসওয়াক নিয়ে এসেছে। মেহিনুর মিসওয়াকগুলো বের করে এহসানকে দেখিয়ে বলে, এতটা কে আনতে বলেছিল যে যা পেলেন তাই ব্যাগ ভরে নিয়ে এলেন? এহসান মুচকি হেসে তার বেগমের দিকে তাকায়। এই মুহূর্তে তার বেগমকে একদম বাঙালি বেগম লাগছে। কেমন রেগে গেছে অপচয় করার জন্য। এমন মুহূর্ত তার জীবনে আসবে তা ভাবতেও পারেনি সে। তবে সে কোনো উত্তর দেয় না, এক দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে থাকে। মেহিনুর মিসওয়াকগুলো রেখে অন্য একটা প্যাকেট খুলে দেখে এখানে 8 থেকে 10টা মেহেদি এবং কিছু স্টিকার রয়েছে। অবাক হয়ে সে এগুলো হাতে নিয়ে এহসানের দিকে তাকিয়ে বলে, এগুলো কার? এহসান সোজাসুজি উত্তর দেয়, তোর। মেহিনুর হতবম্ব হয়ে বলে, এত কিছু দিয়ে আমি কি করব? আমি তো মেহেদি পরি না। এহসান শান্ত সুরে বলে, পড়িস না, এখন থেকে পড়বি। আর এই একটা কথা বলে দিলাম, আজকের পর থেকে তোর হাত মেহেদি ছাড়া আমি আর কখনোই দেখতে চাই না। আর যদি দেখি তো এই হাত আমি কেটে রেখে দেব। মেহিনুর ভয়ে ভড়কে গিয়ে বলে,
এর জন্য আমার হাত কেটে রেখে দেবেন কেন? এহসান ধমকের গলায় বলল, বেয়াদব নারী, সব জানিস আর এটা জানিস না যে হাতে মেহেদি থাকে না সেই হাত পুরুষের হয়? তুই কি পুরুষ? মেহিনুর এমন ধমকে মৃদু কেঁপে ওঠে এবং মলিন গলায় বলে, এভাবে ধমক দিলেন? এহসান তার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। কিভাবে তার নারী, তার বেয়াদব নারী এমন আদবের সাথে কথা বলছে, এমন কি বলছে এভাবে ধমক দিলেন? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আচ্ছা, আর এমন কখনোই হবে না, আর ধমক দেব না। এখন সব প্যাকেট খুলে দেখ। মেহিনুর মাথা নাড়িয়ে অন্য একটা প্যাকেট খুলে দেখে এতে বেশ কিছু চকলেট আইসক্রিম। প্যাকেটটা অনেক বড় ছিল। মেহিনুর এগুলো দেখে এহসানের দিকে তাকিয়ে বলে, এতগুলো কার জন্য? এহসান আবারও ধমক দিয়ে বলে, তোকে দিয়েছি তো তোর জন্যই হবে। মেহিনুর ভয়ে ভড়কে গিয়ে বলে, এত কিছু আমি একা কি করে খাবো? বাচ্চাদের দিয়ে দিয়ে এগুলো, আমি এতটাও খাই না। এহসান শান্ত সুরে বলে, আরও অনেক আচার এবং অনেক কিছু এনেছি। কাপড় রাখার কক্ষে যে ছোট্ট ফ্রিজ আছে ওটাতে রেখে আয়। আর বাচ্চাদের কেন দেওয়া লাগবে? নিজেই তো একটা বাচ্চা, একবার বললে বুঝিস না কেন বাল? এহসান এসব বলে বিছানা থেকে উঠে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য নিচে যাওয়া, বাবা ও ভাইদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য। মেহিনুর এহসানের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। দীর্ঘশ্বাস ফেলে সব কিছু একে একে দেখে, তারপর কাপড় রাখার কক্ষে গিয়ে খাবারের জিনিসগুলো ফ্রিজে রেখে দেয়। তবে একটা চকলেট সে খায়। আইসক্রিমের বাটি আর খোলে না, কারণ এতক্ষণে আইসক্রিম হয়তো গলে একাকার হয়ে গেছে। খাবার শেষে মেহিনুর তার কক্ষে ফিরে আসে। এহসান খাবার খেয়ে বাগানে গেছে, একজন লোক তার সাথে জরুরি দেখা করতে এসেছেন। মেহিনুর কক্ষে এসে আলমারি থেকে একটা মিসওয়াক বের করে, কিন্তু তার উপরের অংশ থ্যাতলানো নয়, তাই সে রেখে দেয়। ভাবে সকালে নিচে গিয়ে করবে, এখন অজু করে নেয় এমনি। মেহিনুর অজু করে কক্ষে রাখা ওয়ার্ড্রোব থেকে এনিসা বেগমের দেওয়া কোরআন শরীফ বের করে। তার উদ্দেশ্য ছিল এই কোরআন শরীফখানা তেলাওয়াত করা। কক্ষে রাখা টেবিলের উপর একটা জায়নামাজ বিছিয়ে নেয় এবং নিজে চেয়ারে বসে কোরআন শরীফ মেলে। আহা, অন্তর্জানাক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে যায়। কিভাবে এত সুন্দর স্পষ্ট লেখা, অথচ এটি কত বছর আগের পুরনো কোরআন শরীফ। যাদের কাছেই ছিল তারা নিশ্চয়ই খুব যত্নে রেখেছেন, তাই একটি ছিঁড়ে যাওয়ার চিহ্নও নেই, আছে শুধু যত্নের চিহ্ন। মেহিনুর নিজের প্রিয় সূরা মুলক তেলাওয়াত করতে থাকে। নিজের গলায় যত সুর দিয়েছেন আল্লাহ সকল অনুগ্রহ নিয়ে তার সহিত স্পষ্ট তেলাওয়াত করে সে, কেননা তার অন্তর বিষাদে ভরা, আর এই বিষাক্ততা দূর করতে কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এহসান তার মিটিং সেরে উঠে ধীরে ধীরে আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে। নিজের কক্ষে পা রাখতে কানে ভেসে আসে একটা সুন্দর তেলাওয়াত। মুহূর্তে বুঝে যায় এটি তার প্রিয় বেগম মেহিনুরের তেলাওয়াত, তাই ধীর পায়ে এগিয়ে এসে মেহিনুরের পেছনে দাঁড়িয়ে থাকে। মেহিনুর তার উপস্থিতি অনুভব করলেও কিছুই বলে না, তেলাওয়াত করতে থাকে নিজের মতো, কারণ সে জানে তেলাওয়াত বন্ধ করলে এহসান জোর করে শুনবে, তাই সময় নষ্ট না করে সে নিজের মতোই পড়তে থাকে। এহসান চোখ বন্ধ করে মেহিনুরের চেয়ারের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে থাকে। একসময় মেহিনুরের তেলাওয়াত শেষ হলে সে উঠে যায়, কোরআন শরীফটি নিজের জায়গায় রেখে দেয়। এহসান মেহিনুরকে উঠে যেতে দেখে নিজে বাথরুমে প্রবেশ করে, পরে অজু করে বেরিয়ে আসে। আজ কেন জানি মেহিনুরের দিকে বারবারই নিজের অজান্তেই চোখ চলে যাচ্ছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাতিগুলো নিভিয়ে নিজেও বিছানায় উঠে পড়ে। মেহিনুর দীর্ঘ এক হতাশায় শ্বাস নেয়, তারপর আলতো করে এগিয়ে এসে এহসানের পাপিষ্ঠ বুকে নিশ্চিন্তে মাথা রাখে। সে জানে যদি সে নিজে না আসে এহসান ঠিকই তাকে বুকে আগলে ধরবে, তাই নিজেই আসা ভালো, কারণ তার জেদের কোনো মূল্য নেই। এই দুনিয়ায় তারই তো কোনো মূল্য নেই, আর তার জেদের মূল্য কেনই বা থাকবে। এহসান মেহিনুরকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়,
এত জোরে চেপে ধরেছে যে মেহিনুরের মনে হয় তার শরীরের সমস্ত হাড় ভেঙে যাবে। এতটা শক্তি দিয়ে ধরেছে যে মেহিনুর চিৎকার করে বলে, মেরে ফেলবেন নাকি? এভাবে ধরলেন কেন? ছাড়ুন বলছি, অসভ্য পুরুষ। এহসান মেহিনুরের এমন চিৎকারে ওকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু মেহিনুরের কয়েকবার শ্বাস নিতে নিতেই এহসান মেহিনুরকে বালিশে শুয়ে দেয়। শুয়ে দিয়ে মেহিনুরের দুই হাতে আলতো চেপে ধরে, আর এক পলকে নিজে আধশোয়া হয়ে অর্ধভর দিয়ে মেহিনুরের উপর শুয়ে যায়। ব্যাস, এতেই মেহিনুর আঁতকে ওঠে, কলিজা অবধি ঘামতে শুরু করে। কি করছে এই পুরুষ? এখন আবার উল্টাপাল্টা কিছু করবে নাকি? মেহিনুর এসব ভাবছে আর সমান তালে নড়াচড়া করছে। তবে এহসানের এসবে কিছুই যায় আসে না। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে মেহিনুরের ঠোঁটের নিচে থাকা লাল তিলটার দিকে। জান, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সুন্দর চমক আছে। এহসান খুশিতে গদগদ হয়ে ঘরে ঢুকেই কথাগুলো ছুড়ে দিল এক প্রকার মেহিনুরের দিকে। বেচারি মেহিনুর কাল রাতের পর থেকে লজ্জায় নিজের কাছে মুখ দেখাতেই পারছে না। মনে হচ্ছে লজ্জায় তার মরণাস্ত্র। ছি, কি লজ্জা! সকালের নাস্তা ছেড়ে বিছানা গোছাচ্ছিল সে, তখনই এহসানের এই ঘোষণা। এক পলক তাকিয়ে এহসানের পানে ফের চোখ নামিয়ে নেয়। দ্রুত বালিশ ঠিক করতে করতে বলল, আপনার চমক আপনিই দেখুন, আমি কোথাও যাব না। এহসান ধীর পায়ে এগিয়ে এসে মেহিনুরের সামনে দাঁড়ালো। ব্যাস, বেচারি মেয়েটার লজ্জার 7 গুণ বেড়ে গেল। এহসানের দিকে তাকানোর সাহসটুকুও পেল না। কি করে তাকাবে? যে কাণ্ড কাল রাত্রি এহসান ঘটিয়েছে তারপর আর চোখ তুলে দেখা সম্ভব? এহসান ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, আমার লজ্জাবতী লতাপাতা, লজ্জা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো। মেহিনুর ধীরগতিতে চোখ তুলে তাকালো। স্বনিগ্ধ স্বরে বলল, কোথায় যাব? এহসান মৃদু হেসে বলল, গেলেই দেখতে পাবে। মেহিনুর আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে কাপড় রাখার কক্ষে চলে গেল। একটু খুঁজে বের করলো কালো বোরখাটা, তারপর ধীরে ধীরে গায়ে জড়ালো। কালো পর্দার নিচে সে যেন নিজেকেই লুকিয়ে ফেলল, ঠিক যেন রাতের আকাশে মিলিয়ে যাওয়া একটা নীরব চাঁদ। নিজেকে সম্পূর্ণ ঢেকে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। এক মুহূর্তের জন্য নিজেকেই অচেনা লাগলো। কালো আবরণে মোড়া মেয়েটা কি সেই? বুকের ভেতর কেমন একটা অজানা শিহরণ খেলল। কোথায় নিয়ে যাচ্ছে এহসান? কি অপেক্ষা করছে তার জন্য? মেহিনুর তালুকদার বাড়ির গেটে আসতেই একজন মহিলা এসে গাড়ির দরজা খুলে দেন। গাড়ির দরজা খুলে দিতেই ধীর পায়ে উঠে বসল মেহিনুর। বসতে না বসতেই এহসান নরম হাতে তার চোখের উপর কালো একটা কাপড় বেঁধে দেয়। এটা আবার কি? মেহিনুর চমকে উঠে ফিসফিস করে বলল। এহসান একগাল হাসল, কিন্তু কিছুই বলল না, শুধু আলতো করে তার হাতটা নিজের শক্ত মুঠোয় ধরে নিল। মেহিনুর আরও সংকুচিত হয়ে গেল। এই মানুষটার আচরণ মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে ওঠে যে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয়। গাড়ির ভেতর নরম আলো আর হালকা সুবাস ছড়িয়ে আছে। এহসানের কাছ থেকে ভেসে আসা তার শরীরের ঘ্রাণ মেহিনুরের মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। সে চুপচাপ বসে আছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের গতি যেন একটু বেড়ে গেছে। আর কতক্ষণ? ফিসফিস করে জিজ্ঞেস করল মেহিনুর। এহসান মৃদু হেসে বলল, অল্পক্ষণের অপেক্ষা যান, তারপর এমন কিছু দেখবে যা তোমার স্বপ্নেও আসেনি। গাড়ি এগিয়ে চলছে রহস্যের গন্তব্যের দিকে। মেহিনুরের মনে একদিকে ভয়, আরেকদিকে কৌতূহল। সে জানে এহসান যখন কিছু বলে তখন সেটার পেছনে কিছু একটা লুকিয়ে থাকে। আজও কি তেমন কিছুই ঘটতে চলেছে? কালো কাপড়ের আড়ালে মেহিনুর চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছে সামনে কি অপেক্ষা করছে তার জন্য। গাড়ি থমকে থেমে যায়। এতে মেহিনুরের ভেতর ধুকপুকানি আরও এক ধাপ বেড়ে যায়। আল্লাহ মাবুদ ভালো জানেন সামনে কি হতে চলেছে। এহসান গাড়ি থেকে নেমে এলো, তারপর দরজা খুলে মেহিনুরের হাত ধরে নামিয়ে নিল। আশেপাশে কেমন যেন কোলাহল, মানুষের শব্দ। কোথায় এসেছে সে?
কোথায় নিয়ে এলো এই পুরুষ তাকে? কিছুই বুঝতে পারছে না মেহিনুর। তার দৃষ্টিহীন চোখের সামনে কেবলই অন্ধকার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এহসান মেহিনুরের দুই কাঁধে আলতো করে হাত রেখে কয়েক কদম এগিয়ে নিয়ে গেল। তারপর ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল। চোখ থেকে কাপড় সরতেই মেহিনুরের দুনিয়া উল্টে গেল। মুখ থেকে অস্পষ্ট গলায় বেরিয়ে এলো, আব্বা। মেহিনুরের মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছে না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শরীর অসাড় হয়ে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করেছে। কলিজা মোচড় দিয়ে উঠছে বারবার। তার আব্বা মাটিতে পড়ে আছেন, গায়ে রক্তের দাগ। মুখ ফুলে গেছে, চোখের কোণে জমে থাকা শুকনো রক্তের রেখা। তার 6 জন চাচাকে কিছু লোক শক্ত করে বেঁধে রেখেছে। দাদাজানের 2 হাত পেছনে বাঁধা, তিনি হাঁটু গেড়ে বসে আছেন। আর তার ছোট ভাইজান মেহিরুপকে মাটিতে ফেলে রাখা হয়েছে। সে নিথর দেহে পড়ে আছে, মুখে এক ফোঁটাও শব্দ নেই। একপাশে তার ছোট চাচাতো ভাইগুলো দাঁড়িয়ে কাঁদছে, তাদের মুখে ভয় আর আতঙ্ক। মেহিনুরের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, পায়ের নিচের মাটি কাঁপছে, শিরা উপশিরায় ভয় জমাট বাঁধছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এহসানের ঠোঁটে হালকা হাসি। এই হাসির অর্থ কি? সে কি আগেই জানত? মেহিনুর অসহায়ের মতো চারপাশে তাকিয়ে দেখল। আর এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীর আলো হাওয়াও আজ তার বিপক্ষে। চারপাশের হট্টগোল আর্তনাদ আর শ্বাসরুদ্ধকর আতঙ্কের মাঝে মেহিনুরের শরীরটা কেমন নিস্তেজ হয়ে আসছে। গলা শুকিয়ে কাট, তবুও সমস্ত শক্তি একত্র করে মুখ খুলতে যাবে। ঠিক তখনই এহসান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কেমন চমক দিলাম, সুন্দর না? সারা শরীর শিউরে উঠল মেহিনুরের। আঁতকে উঠে এক পলকে নিজের আপনজনদের দিকে তাকালো সে। দাদাজান মাটিতে লুটিয়ে চাচারা বাঁচার জন্য ছটফট করছে, আর আব্বার মুখ রক্তে ভেসে যাচ্ছে। বিস্ময়, ভয় আর শোকে কেঁপে কেঁপে উঠে বলল, আমার আব্বাকে কেন মারছেন? কেন এমনটা করছেন? আমার চাচাদের কেন মারছেন? আমার দাদাজানকে? কথা আর শেষ হয় না, গলার কাছে কেমন যেন দলা পাকি আসে কান্নাটা। এহসান আবারও ফিসফিসিয়ে বলে, হুশ, আস্তে কথা বল, এখানে পরপুরুষ রয়েছে। তারপর একটু থেমে গলায় শীতলতা মিশিয়ে বলল, আর তোর বাপ চাচাদের আমি মারছি না, অন্য কেউ মারছে। কেন মারছে জানিস? মেহিনুর ছলো ছলো চোখে তাকালো তার দিকে। কে? কেন? এহসান মৃদু হেসে বলল, কারণ ওরা পাশের গ্রামের দক্ষিণের জমিটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, যার পরিণাম হচ্ছে এটা। মেহিনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু সেই জমি তো আমাদের। এহসান এবার ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি টেনে বলল, তোদের তো, কিন্তু এরা সেটা তোদের হতে দেবে না। আর এরা কারা জানিস? এরা আরাস জমিদারের লোক। আরাস জমিদার? মেহিনুর আঁতকে উঠল নামটা শুনে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তাদের ভয়ঙ্কর কীর্তি কাহিনী। বিশ্রী লড়াই, রক্তের হিসাব, ক্ষমতার দম্ভ, সব কিছুর সঙ্গে ওদের নাম জড়ানো। বড় তালুকদার, ছোট তালুকদার, যেই হোক, সবার সাথে এদের রক্তারক্তির সম্পর্ক। কিন্তু আজ তার নিজের পরিবারের লোকজনই নিষ্ঠুরতার শিকার। তখনই চারপাশের মারামারি ধীরে ধীরে স্মিত হতে থাকে। জমাট রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। সবাই থমকে যায় হঠাৎই। থমকে যাবে না কেন? তাদের বাপেরও বাপ এসে উপস্থিত হয়েছে এখানে। এহসানকে দেখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখ বিস্ময়ে কুঁচকে উঠল। কেউ একজন ফিসফিসিয়ে বলল, বড় তালুকদারের ছোট সিংহ এখানে কি করছে? সবাই চুপ, কেউ কিছু বলছে না ভয়ে। কারণ নিজেদের দাপট এহসান তালুকদারের সামনে দেখালে কলিজার জায়গায় থাকবে না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। তখনই এহসান হেসে উঠে বলল, আরে চালিয়ে যাও, আমি তো একটু আনন্দ নিতে এসেছি, তোমাদের কাজে বাধা দিতে কিন্তু নয়। এহসানের এমন নির্মম কথায় লোকগুলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে।
তারপর বিশ্রীভাবে হাসতে হাসতে বলল, আচ্ছা ভাই, শুকরিয়া কাজ সম্পূর্ণ করতে দেওয়ার জন্য। মেহিনুর যেন বিশ্বাসই করতে পারছে না। এই কি সেই এহসান যে মানুষটা আজ ওর পরিবারের সর্বনাশের মঞ্চে দাঁড়িয়ে নির্মম আনন্দ নিচ্ছে? তখনই মেহিনুরের কানে ভেসে এলো এক আর্তনাদ, আমার আব্বাকে ছেড়ে দে, কুত্তার বাচ্চা, আমাকে মেরে ফেল প্রয়োজনে। তার ভাইজান মেহিরুপ। তারপরে ধূপ করে একটা প্রচণ্ড শব্দ হয়। একজন লোক প্রচণ্ড জোরে লাথি মারে মেহেরুবের মুখে। মুহূর্তেই থেমে গেল ওর চিৎকার। মুখের কোণে টলটলে লাল রক্তের ধারা গড়িয়ে পড়তে লাগলো। এই দৃশ্য দেখে মেহিনুরের প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে বলে, ভাইজান। এক দৌড়ে ওর কাছে যেতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে এহসানের লোহার মতো শক্ত হাত ওকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তোকে এখানে এনেছি এদের এই অবস্থা দেখার জন্য, ওদের কাছে দৌড়ে যাবার জন্য নয়। এহসানের চোখে ঝলসে ওঠে এক ভয়ঙ্কর দৃষ্টি, আর বলে, দেখ, পুরো গ্রাম দেখছে কিন্তু কেউ কিছু বলছে না। তুইও দেখ, উপভোগ কর, যেমনভাবে তোর বাপ চাচারা আমায় রক্তে গোসল করতে দেখেছিল, যেমনভাবে আমার আব্বা তারই ছেলের রক্তে গোসল করতে দেখেছিল। তারপর এক নিঃশ্বাসে বলল, তুইও দেখ, আনন্দ কর। মেহিনুর পাগলের মতো মাথা নাড়াতে থাকে। এহসানকে শুধু বারবার বলতে থাকে, আপনি কিছু করুন, আপনি থামান, ওরা আমার আব্বাকে মেরে ফেলবে, থামান না, কিছু তো করুন। কিন্তু এহসান মেহিনুরের কোনো কথাই কান দেয় না। উল্টো তাকে বাঁ হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আর আনন্দের সহিত সামনের দৃশ্য দেখতে থাকে। মেহিনুর বারবার ডুকরে কেঁদে ওঠে আর একটা কথাই বলতে থাকে, আপনি কিছু করুন, দয়া করুন, আমার আব্বাকে বাঁচান। আবারও কেঁদে উঠে বলে, ও এহসান, কিছু তো করুন, ওরা মেরে ফেলছে, ওরা আমার সব শেষ করে দিচ্ছে, কিছু তো করুন। কান্না করতে করতে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে মেহিনুর, কিন্তু এহসান কিছুই করছে না। মেহিনুরকে যে এইভাবে এহসান এই দৃশ্য দেখাচ্ছে, এটা দেখে মেহিনুরের বাপ চাচার অন্তর আরও ডুকরে কেঁদে ওঠে। তাদের মেয়ে খুবই কোমল, যদি কোনো ধরনের শক করে বসে, জ্ঞান হারিয়ে ফেলে, নিজের কোনো ক্ষতি করে নেয়, মানসিকভাবে ভেঙে পড়ে, এটা নিয়ে তারা আরও ভয়ে পড়েছেন। মেহিরুপ নিথর দেহে শুয়ে অসহায় চোখে শুধু এটাই দেখছে, এই নরপশু এহসানের বুকে কিভাবে তার ছোট্ট পরী, তার কলিজা, তার প্রাণের টুকরা বোন কত অসহায়ভাবে আহাজারি করছে। কিন্তু তাও এই নরপশুটা কিছুই করছে না, সব শুধু উপভোগ করছে, অথচ নিজের প্রাণের জন্য নিজে কিছুই করতে পারছে না, শুধুই দেখছে আর তার বুকটা বিদ্ধ হয়ে যাচ্ছে। রক্ত দিয়ে মুখ ভরে যাচ্ছে, তার শক্তি শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই যখন মেহিনুরের বাবা মাঝারুল সাহেব মৃত্যুর শিকার হতে যাচ্ছিলেন, কেউ একেবারে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এহসান তার ডান হাত উঁচু করে দিয়ে এক চুটকি বাজায়। মুহূর্তেই তার পেছনে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো সেই লোকগুলোর উপর যারা এতক্ষণ ধরে মেহিনুরের পরিবারের সদস্যদের উপর আঘাত করছিল। মুহূর্তের মধ্যে কয়েকজন লোক মেহিনুরের বাবাকে ধরে এনে তাকে মাটিতে শুইয়ে দিল, তার চাচাদেরও ছাড়িয়ে দিতে লাগলো। মেহিনুর নিজের বাবাকে সামনে পেয়ে এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে বসে পড়ল। তবে এহসান নিজেই ওকে ছেড়ে দেয়। মেহিনুরের তো আর সাধ্য নেই এহসানের বুক থেকে ছুটে যাওয়ার। এহসান মেহিনুরকে ছেড়ে একদৃষ্টিতে সামনে তাকিয়ে সব কীর্তি দেখতে থাকে। একবারও মেহিনুরের আধমরা বাবার দিকে ফিরেও তাকায় না। চোখের জলে তার সারা মুখ ভিজে যাচ্ছে। দুঃখ, বেদনা, কষ্ট, সমস্ত অনুভূতি যেন একসাথে উদিত হয়ে তার হৃদয়ে তোলপাড় করছে। তাড়াতাড়ি সে নিজের আব্বার হাত, যেটি ক্লান্ত জখম হয়ে পড়ে আছে, সেই হাত নিজের হাতে চেপে ধরে আর অশ্রুসিক্ত চোখে নিঃশব্দে তার পিতার হাতে চুমু খেতে থাকে। মাঝারুল সাহেবের বুকের ভেতর এক যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে।
তার মেয়েকে এমন কষ্টে দেখে তার মন চাইছিল সে যেন একটিবার হলেও নিজের মেয়ের মাথায় মমতার হাত বুলিয়ে দিতে পারেন, কিন্তু তার শরীর সাড়া দিতে চায় না। তার হাতগুলো যে ভারী হয়ে গেছে, তিনি একটু নিজের হাত তুলতে পারছিলেন না। খুব ভয় হচ্ছে মেহিনুরের, খুব ভয় হচ্ছে, কারণ তার বাবা মুখ থেকে একটা কথাও বের করতে পারছে না। মেহিনুর ভয়ে ভয়ে তার বাবার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় আর ফিসফিসিয়ে বলে, আব্বা, পড়ুন লা ইলাহা। ওর বাবা অস্পষ্ট গলায় মেয়ের সাথে সাথে বলেন, লা ইলাহা। মেহিনুর ঢোক গিলে বলে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। ওর বাবা এবার গলায় স্পষ্ট করে একটু বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মেহিনুর ডুকরে কেঁদে উঠে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা অনেক কষ্টে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পড়ার সাথে সাথে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মেহিনুর ফের বলে, আব্বা, পড়ুন আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মেহিনুর কান্না গলায় চেপে আবার বলে, পড়ুন আব্বা, আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ওর বাবা মুখ থেকে অনেক কষ্ট করে বের করেন, আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ধারিম ওয়াতিন আলামতু, ধারিম ওয়াতিন আলামতু। তখনই কয়েকজন হাসপাতালের কর্মী এসে ওদের সামনে একটা সিট রাখেন, যাতে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। তাই এহসান একটু ঝুঁকে মেহিনুরের হাতের বাহু আলতো করে ধরে এক টানে, তুলে নিয়ে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেহিনুর আর নিজের বাবাকে দেখতে পারে না, নিজের ভাইজানকে দেখতে পায় না, কারণ এহসান ওকে এতটা জোরে নিজের বুকের সাথে চেপে ধরেছে যে সে কোনো দিকে তাকাতেও পারছে না। মেহিনুর শুধু অ্যাম্বুলেন্সের ডাক শুনছে। তবে কি হলো? কে মারা গেল? তার বাবা কি বেঁচে রইলেন? সে তো বুঝতেই পারল না। এই সব কিছুই ঘটেছে এহসানের কারণে, সব কিছুই ঘটেছে তার জন্য। যদি সে সব উপভোগ না করত, যদি সে বাধা দিত, তবে এমন কিছুই হতো না। মেহিনুরের মনে প্রতি মুহূর্তে ভীষণ ঘৃণার পাহাড় জমে উঠছে। শুধু ঘৃণা, শুধু ঘৃণা জন্মাচ্ছে এহসানের প্রতি। যখন সবাইকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই লোকগুলোকে মেরে হাসপাতালে পাঠানো হয়, তখন এহসান মেহিনুরকে ছেড়ে দেয়। মেহিনুর ছাড়া পেয়ে পাগলের মতো এদিক ওদিকে তাকায়। কি, এই মাঠে সে আর এহসান ছাড়া কেউ নেই। কয়েক মুহূর্ত আগে তো সবাই ছিল। কোথায় গেল সবাই? তার ভাই, ছোট ছোট ভাইগুলো কোথায়? মেহিনুর পাগলের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর দেখতে পায় যে তার বাবা যেখানে শুয়েছিল সেখানকার মাটিতে কিছুটা রক্ত লেগে রয়েছে। মেহিনুর তা দেখে মুহূর্তে সেই রক্তে মাখা মাটি হাতে তুলে দাঁড়িয়ে যায় আর তাচ্ছিল্যের হাসি দিয়ে পেছনে ঘুরে মাটিগুলো ধরে এহসানের সামনে নিয়ে এসে বলে, এহসান তালুকদার, দেখুন রক্ত, আমার আব্বার রক্ত। আপনি তো খুব পছন্দ করেন রক্ত, তাই না? দেখুন আমার আব্বার রক্ত। কত রক্ত দেখুন, কত রক্ত। আরও লাগবে? লাগবে? আরও দেব? নিন, ঘ্রাণ শুকেন। এহসান অনুভূতিহীন হয়ে মেহিনুরের অস্থির কাজগুলো দেখছে। নিজের নারীকে এতটা ভয়ঙ্করভাবে আঘাত সে দিতে চায়নি, তবে এটাই তার কর্তব্য। তাকে তার আপনজনদের কষ্ট পেতে দেখিয়ে যন্ত্রণা বোঝানোর চেষ্টা করছে, কারণ সে চায় মেহিনুরও বুঝুক তার বাপ চাচার জন্য এহসানরা ঠিক কতটা কষ্ট পেয়েছে কিংবা পাচ্ছে। মেহিনুর দৌড়ে গিয়ে মেহেরুবের যেখানে রক্ত পড়েছে সেই জায়গা থেকে এক খাবলা রক্তমাখা মাটি তুলে এনে এহসানের সামনে ধরে বলল, দেখুন রক্ত, নিজের ক্ষোভ মেটান। এটা আমার ভাইজানের রক্ত, এখনো তরতাজা রক্ত। সুন্দর না? নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ঘ্রাণ নিন রক্তের। তারপর মেহিনুর পাগলের মতো এদিক ওদিকে তাকিয়ে আরও বলে, ওখানে দেখুন, আমার চাচাদেরও রক্ত লেগে আছে। যান, দেখুন না, দেখুন, আপনার খুব মজা হবে। তরতাজা রক্ত বলে কথা। এই কথা বলার পর মেহিনুর ডুকরে কেঁদে ওঠে।
এহসান তার সামনে এসে তাকে সামলানোর জন্য এগিয়ে এলে মেহিনুর চিৎকার করে পিছু হটে বলে, খবরদার, আপনি আমার কাছে আসবেন না। আমার ঘেন্না লাগে, আমার বমি পায়, আমার নিজের অস্তিত্বের উপর ঘেন্না লাগছে। আসবেন না, আপনি আসবেন না আমার কাছে, ঘৃণা করি আমি আপনাকে। কিন্তু এহসান তো আর এসব শুনে থামার পাত্র নয়। সে ঝাঁপিয়ে গিয়ে মেহিনুরকে বুকে আঁকড়ে ধরে, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বেয়াদবি করিস না। মেহিনুর এহসানের বুকে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, আমায় আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আমার আব্বাকে দেখব, নিয়ে যান আমায়। এহসানের কপালের রগ ফুলে ওঠে। সে মেহিনুরকে ছেড়ে দিয়ে তার বাহু আলতো করে চেপে ধরে বলে, খবরদার, এমন কথার মুখেও আনবি না, তুই আর ওদের সাক্ষাৎ কখনোই পাবি না। এই বলেই এহসান মেহিনুরকে জোর করে কোলে তুলে নেয়। মেহিনুর জেদের বশে কিলঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু এহসান এসবে পাত্তা না দিয়ে ওকে গাড়িতে বসায়। রাতের বেলা, রাত হয়ে গেছে। মেহিনুর জানে না ঠিক কি করতে হবে। তার অগোছালো অবসন্ন শরীর আর অবসন্ন মন নিয়ে সে কাপড় রাখার কক্ষের এক কোণের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চিৎকার করে কান্না করার জন্য গলা ভেঙে গেছে, আর এখন কেবল নিঃশব্দে চোখের জল ফেলছে। অন্তরে হাজারো ঘৃণা জমে আছে, তবুও চোখের জল থামছে না। সেসব অনুভূতির ভার সে আর বহন করতে পারছে না। এহসান যখন মেহিনুরকে বাড়ি নিয়ে আসে তখন মেহিনুর পায়ের কাছে পড়েছিল। আহাজারি করে বলেছিল, আমায় একটাবার হাসপাতালে নিয়ে যান, কেবল একটু সাহায্য করুন, প্রয়োজনে সারা জীবন আমি আপনার দাসীবান্দি হয়ে থাকব। কিন্তু এহসান একটা কথাও শোনেনি তার। মেহিনুরের কান্না দেখে তার বাবা মা ভাই সকলে মিনতি করেছে, একবার হলো মেহিনুরকে তার পরিবারকে দেখতে দাও। কিন্তু এহসান তো একেবারে অগ্রাহ্য করেছে। তার অনুশোচনার কোনো সুযোগই ছিল না। সে মেহিনুরকে এই কক্ষে বন্দি করে নিজের নির্বাচনী সভায় চলে গিয়েছে। মেহিনুর চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। চোখে আর পানি নেই, তবে হৃদয়ের ভেতর প্রতিটা মুহূর্তেই নতুন করে ছিঁড়ে যাচ্ছিল। নীরব কান্নার মাঝে শুধু একটা রকমেরই ব্যথা হচ্ছিল, নিজের পরিবারকে হারানোর ভয়। এমনিতেই তো তার অস্তিত্বই দেশে নেই, এখন যদি এদের কিছু হয় তবে সে কি নিয়ে বাঁচবে। চোখ জ্বালা করছে কান্না করতে করতে, কিন্তু তাও অন্তর ফেটে কান্না আসছে। চিৎকার করে কান্না করতে না পারলেও মেহিনুর একেবারে নীরব হয়ে চোখের জল ফেলছে। তখনই ঘরের দরজা খট করে খুলে এহসান ঘরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে। মেহিনুর এক পলক তাকায় এহসানের পানে, সাথে সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘৃণা এবং রাগে। মনে হচ্ছে তার সমস্ত পৃথিবীটুকু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এহসান। নিজের নারীর দিকে এক পলক তাকিয়ে এহসান বুঝতে পারে তার নারী, তার মেহিনুর কাঁদতে কাঁদতে নিজের আত্মাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। মেহিনুরের নাক, মুখ, চোখ সবকিছুই এতটা লাল হয়ে গেছে যেন প্রতিটা অনুভূতি সে নিজের শরীরে আঁকড়ে ধরেছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে একত্রিত না হয়ে গড়িয়ে পড়ছে। সেই পুরো অবস্থা নিজের দুর্বলতার কাহিনী বলে দিচ্ছে। এহসান মেহিনুরের পানে তাকিয়ে থাকতে থাকতে ওর কাছে এগিয়ে গেল। কিছুই বলল না, শুধুই তাকিয়ে রইল। এহসান মেহিনুরের সামনে গিয়ে হাঁটু ঘিরে বসে যায়, কিন্তু তাও মেহিনুরের দিকে তাকায় না। এহসান এবার আলতো গলায় মেহিনুরকে বলে, খাবারটা খেয়ে নে। মেহিনুর নিশ্চুপ, কোনো কথা বলে না, শুধুই চুপচাপ বসে থাকে। এহসান এমন দৃশ্য দেখে আলতো করে মেহিনুরের মাথায় হাত রাখে, তবে তার হাত রাখতে দেরি হয়। কিন্তু মেহিনুরের এক ঝটকায় এহসানের হাত নিজের মাথা থেকে সরাতে দেরি হয় না। মেহিনুর এহসানের হাত সরিয়ে চিৎকার করে বলে, ছোবেন না আমায়, ঘেন্না লাগছে, আমার ঘেন্না হচ্ছে। কিন্তু এহসান এখনই এই কথা শুনছে না। ওর দৃষ্টির অঙ্গুলি আটকে গেছে মেহিনুরের হাতে। মেহিনুরের হাত খালি কেন? হাতের বালাগুলো কোথায়? হাতটা খালি কেন? মেহিনুর নিশ্চয়ই খুলে ফেলেছে কোথাও।
এহসানের ভীষণ রাগ হয়। এহসান মেহিনুরের 2 হাত ওর মুখের সামনে তুলে শক্ত করে চেপে ধরে চিৎকার গলায় বলে, হাতের চুড়ি কোথায়? মেহিনুর ব্যথায় কিঞ্চিত শব্দ করে ওঠে, তবে কিছুই বলে না। এহসান আবারও বাজখাই গলায় বলে, খারাপের বাচ্চা, হাতের চুড়ি কোথায়? এই বলে মেহিনুরকে ঝাড়ি মারে। এতে মেহিনুর আঁতকে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে, আমি খুলে ফেলেছি। মেহিনুরের এমন কথায় এহসানের মগজ টকবক করে ওঠে। কি করেছে এই নারী? এহসান মেহিনুরের বাহু চেপে ধরে দাঁত চেপে বলল, কোথায় ফেলেছিস? মেহিনুর ভয়ে কান্না করে দেয় এহসানের এই রূপ দেখে, কারণ এহসানকে খুব ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগ রাগে ফুলে গেছে, ফর্সা মুখ রাগের আগুনে পুড়ে উঠেছে। মেহিনুর কান্না চেপে গলায় বলল, ওইখানে, ওই তো। বালাগুলো যেখানে ফেলেছে সেখানটায় দেখিয়ে বলল। এহসান মেহিনুরের কথায় সেদিকে তাকায়, তারপর এক ঝটকায় উঠে গিয়ে বালাগুলো নিয়ে আসে। এক এক করে 2 হাতে বালাগুলো পরিয়ে দেয়। এহসান মেহিনুরের হাত ধরে স্পষ্ট বুঝতে পারে যে মেহিনুর খুব রেগে জবরদস্তির সাথে এই বালাগুলো খুলেছে, কারণ মেহিনুরের ফর্সা হাতে স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। এহসান নিজেকে কিছুটা শান্ত করে, মেহিনুরের পানে তাকায়। মেহিনুরের ভয়ে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, তার গোলাপি অধরখানা বারবার অস্বাভাবিকভাবে কাঁপছে। মেহিনুর বারবার ঢোক গিলছে। এতটা ভয় সে কখনোই মেহিনুরকে দেখাতে চায়নি। তার হাতে থাকা মেহিনুরের হাত জোড়াও কাঁপছে। এহসান মৃদু হেসে মেহিনুরের আলতো হাতে চোখের জল মুছে দেয়। তারপর এলোমেলো চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়, কিন্তু মেহিনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বারবার কেঁপে ওঠে আর টিপে টিপে চোখের জল ফেলতে থাকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটা চিরুনি নিয়ে আসে। অতঃপর মেহিনুরের পাশে বসে। মেহিনুর শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর কিছুই না। এহসান আলতো হাতে মেহিনুরের চুলগুলো সম্পূর্ণ খুলে নেয়। তারপর আলতো হাতে চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। মেহিনুরের ঘাড় থেকে চুল সরাতেই এহসানের চোখে স্পষ্ট ভেসে ওঠে মেহিনুরের ঘাড়ের ফর্সা শরীরের মধ্যে কালো কুচকুচে তিলটা। এহসান থমকে যায়। এই নারীর শরীরে এত তিল কেন? আর কেন এই তিলগুলো তাকে ভয়ঙ্করভাবে টানে? সে খুঁজে পায় নাই উত্তর। এহসান ধীর হাতে মেহিনুরের কাঁধে 2 হাত রাখে এবং কিছু মুহূর্ত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে থাকে ওই তিলটার দিকে। বার কয়েক ঢোক গিলে নিজেকে সামলাতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়। তারপর সব সংকোচ ফেলে দিয়ে মেহিনুরের ঘাড়ের তিলটায় নিজের ঠোঁট ছোঁয়ায়। কয়েকবার গভীরভাবে ছোঁয়ায়। এহসানের ঠোঁট আর দাড়ির স্পর্শ বিষাক্ত লাগতে থাকে মেহিনুরের কাছে। মেহিনুর নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের 2 হাঁটু খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মেহিনুরকে এভাবে কাঁদতে দেখে এহসান মেহিনুরের ঘাড় থেকে তার মুখ তুলে নিয়ে মেহিনুরের কানের কাছে ফিসফিস করে বলে, এভাবে কাঁদিস না, কারণ আমার তোর এই কান্না শুনলেই মন চায় তোর এই কান্নাকে আরও তীব্র থেকে তীব্র করে তুলতে। মেহিনুরের কান্না মুহূর্তেই থেমে যায় এহসানের এমন কথা শুনে। এহসান মেহিনুরের কাছ থেকে উত্তর না পেয়ে মেহিনুরের কানের লতিতে কয়েকবার কামড় বসায়। মেহিনুর বারবারই চিৎকার দিয়ে ওঠে, তবে ফের নিজেকে সামলে নেয়। এহসান নিজেকে সামলে নেয়, তারপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে। হাত বাড়িয়ে অতি যত্নে নিজের নাড়ির চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে দিতে থাকে। প্রায় 8 ঘন্টার সময় নিয়ে এহসান মেহিনুরের লম্বা ঘন চুলগুলো বেঁধে দেয়। অনেক কষ্টে সামলে নিতে পারে এহসান মেহিনুরের চুলগুলো। মেহিনুরের চুল বেঁধে দিয়ে চিরুনি তার জায়গা মতো রেখে দেয়। অতঃপর এহসান তাড়াতাড়ি কক্ষ থেকে বেরিয়ে আসে এবং বাথরুমে এসে একটা ছোট্ট তোয়ালে ভিজিয়ে নেয় এবং আবারও কক্ষে এসে মেহিনুরের সামনে বসে যায়। দীর্ঘশ্বাস ফেলে মেহিনুরের থুতুনি আলতো করে ধরে। ভেজা তোয়ালে দিয়ে মেহিনুরের কান্নামাখা মুখোশটি মুছে দেয় অতি যত্নে।
তারপর মেহিনুরের হাত পা আলতো করে মুছে দেয়। কিন্তু মেহিনুর বারবারই এহসানের স্পর্শে কেঁপে ওঠে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চোখ নিচু করে নিজের দুই হাঁটু খামচে ধরে নিজেকে সামলাতে থাকে। সেই মূর্তির মতোই বসে থাকে, কোনো শব্দও করে না আর না করে একটু নড়াচড়া। চুপচাপ বসে থাকে মেহিনুর। এহসানুর গা থেকে ওড়নাখানা সরিয়ে নেয়, তারপর গলাও মুছে দেয়। এতে ভীষণভাবে কেঁপে ওঠে মেহিনুর, তবে দাঁত চেপে নিজেকে সামলে নেয়, কোনো কিছুই বলে না। অতঃপর এহসান পাশে রাখা ট্রে থেকে খাবারের প্লেট নিয়ে এক লোকমা খাবার মেহিনুরের সামনে ধরে বলে, খেয়ে নে। মেহিনুরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর কোনো কিছু না ভেবে রাগে ফুঁসে উঠে এহসানের হাতে সজোরে ধাক্কা দিয়ে বসে, যার ফলে এহসানের হাতে থাকা ভাত গিয়ে এহসানের পাঞ্জাবিতে পড়ে যায়। এমন কাণ্ড ঘটিয়ে মেহিনুর ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এহসান যদি এখন ওর ওপর আবার ক্ষেপে যায়, খুব ভয় করছে মেহিনুরের। কিন্তু তাকে অবাক করে দিয়ে এহসান এক পলক নিজের পাঞ্জাবির পানে তাকায়, তারপর বাঁ হাতে হালকা করে পাঞ্জাবিতে লাগা ভাতগুলো ঝেড়ে নেয়। মেহিনুর ভয়ে ঢোক গিলতে থাকে, কিন্তু এহসান ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, রাগ দেখাচ্ছিস? সমস্যা নেই, কারণ রাগ অভিমান সবই তো তুই আমার সাথেই দেখাবি, কারণ আমিই তো তোর অস্তিত্ব। মেহিনুর চমকিত চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এই নিকৃষ্ট পুরুষ সবার প্রতি এত নিকৃষ্ট, কিন্তু তার প্রতি কেন এত শান্ত? কেন সে এমন আচরণ করছে? মেহিনুর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। এই সময় মেহিনুরকে কাঁদতে দেখে এহসানের ভেতরটা মুচড়ে ওঠে, কারণ সে বুঝতে পারে তার নারী এখন তার বাপ চাচার জন্য কাঁদছে না, অন্য কিছুর জন্য কাঁদছে। তাই আদুরে গলায় বলে, কেন কাঁদছিস এভাবে জান? বল আমায়। মেহিনুর ঠোঁট চেপে কান্না থামিয়ে ভাঙা গলায় বলে, সবার প্রতি আপনি এত নির্মম, তাহলে আমার বেলায় কেন আপনি এত কোমল? এহসান মুচকি হেসে প্লেট থেকে এক লোকমা খাবার মেহিনুরের সামনে ধরে, কিন্তু এবার মেহিনুর এহসানের উত্তর পাওয়ার আশায় নিমিষেই তা মুখে তুলে নেয়। এহসান মেহিনুরের মুখে খাবার দিয়ে ওর দিকে তাকিয়ে বলে, সবাই তো আর আমার আত্মার আগলে নেই, শুধু তুইই আছিস, তাই তোর প্রতি আমি এত কোমল। তোর প্রতি আমার বিশ্রী রাগ ও নিথর, সেখানে তুচ্ছ। আমি তো কোমল হবই। এহসান আরেক লোকমা ভাত মেহিনুরের মুখে তুলে দিতে দিতে বলে, জানিস, তোর বেলায় আমি এতটাই দুর্বল যে আমার ভয়ঙ্কর পাপও তোর প্রতি ভালোবাসার উষ্ণতার নিচে চাপা পড়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। আমি এহসান ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ। আমাকে সত্যি ভালোবাসেন আপনি? মুখে ভাতের শেষ কটা লোকমা গিলতে গিলতে মেহিনুর এহসানের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল নড়ে চড়ে উঠছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে, তারপর সামান্য মাথা ঝুঁকিয়ে বলে, বলেছি তো একবার, আর বলবো হাজারো বার, তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহিনুর এহসানের চোখের দিকে তাকায়, ওর কথাগুলো সত্যি কিনা তার বোঝার চেষ্টা করে। বুকের গভীর থেকে একটা সাহস জড়ো করে বলে, তাহলে একটিবার আমায় নিয়ে যান হাসপাতালে। কিন্তু এহসান ওর কথায় পাত্তা দেয় না, বরং এক গ্লাস পানি হাতে তুলে নেয়, মেহিনুরের ঠোঁটে ঠেকিয়ে দেয়। তারপর নিজের হাতে ওর মুখ মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি গোসল করে আসছি, এর মধ্যে তৈরি হয়ে নে। মেহিনুরের চোখে এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে ওঠে। এহসান কি তবে সত্যিই নিয়ে যাবে? সত্যি পরিবারের কাছে ফিরতে দেবে? কিন্তু তখনই এহসান দাঁত চেপে ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাবিস না ভালোবেসে নিয়ে যাচ্ছি, তোকে জন্মের দেখানো দেখাতে নিয়ে যাচ্ছি, বেয়াদব বান্দি। এহসানের তীক্ষ্ণ ধমকটা এবার আর আগের মতো ওর গায়ে লাগে না, বরং একটা স্বস্তি আসে বুকের গভীর থেকে, কারণ এবার অন্তত আপনজনদের দেখা তো মিলবে। এহসান কক্ষ থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের ট্রে, উদ্দেশ্য নিচে রেখে আসা।
খানিকটা হলেও মনে প্রশান্তি এসেছে। অন্তত মেহিনুর এবার কিছুটা শান্ত হলো। সারাদিন ধরে এই নারী ওকে পাগল করে ছেড়েছে, ভেতরটা শুধু ঘাবলিয়েছে। আর ওর মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে একটাই চিন্তা, এই বেয়াদব নারী নিশ্চয়ই কান্না করতে করতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছে। এতটুকুতেই তো কাঁদতে কাঁদতে পৃথিবী ভাসিয়ে দেয়। সভায় যাওয়া জরুরি ছিল, তাই না গিয়েও কোনো উপায় ছিল না। না হলে সেই সময় নিয়ে যেত হাসপাতালে। তবুও ভেবেছিল ফিরে এসে দেখবে, যদি মেহিনুর বেশি ব্যাকুল হয়ে ওঠে তখনই নিয়ে যাবে। কিন্তু ফিরে এসে যা দেখল, মেহিনুর একদম বিধ্বস্ত, যেন শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। পানিশূন্য নিস্তেজ, একদমই প্রাণহীন লাগছে মেহিনুরকে। এহসানের বুকটা ধক করে উঠেছে। মাথার ভেতর তখন একটাই ভাবনা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই বেয়াদব নারীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কাঁদবেই বেয়াদব বান্দি আর কষ্ট হবে নিজের বুকে। হাসপাতালে যাওয়ার পথে এহসান মেহিনুরকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেয়। শহর থেকে গ্রাম বেশি দূরে নয়, কিন্তু মেহিনুরের মনে হচ্ছে যেন এই পথটুকুই অনন্তকাল। সে চুপচাপ বসে আছে, চোখের জল টুপটুপ করে পড়ছে। নিকাবের নিচে চাপা কান্নার শব্দ এহসানের কানে আসতেও দীর্ঘশ্বাস ফেলে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, আচ্ছা, তোর চোখের আড়ালে কি কোনো সাগর লুকিয়ে রেখেছিস? মেহিনুর হতবম্ব হয়ে ওর দিকে তাকায়, তবে কিছুই বলে না। ঘৃণা লাগছে, ঘৃণা। এহসান মৃদু হাসে। এক ঝলক ওর দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে মনোযোগ দিয়ে বলে, মানে যখনই দেখি তখনই তো চোখ ভাসিয়ে কাঁদিস, এত পানি আসে কোথা থেকে? এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত দিয়ে নিজের রুমালটা বের করে ওর দিকে বাড়িয়ে দেয়। এই নে বেয়াদব বান্দি, চোখ মোছ এবার। মেহিনুর চুপচাপ রুমালটা নেয়। চোখের উপরে থাকা হালকা কালো পর্দাটা সরিয়ে চোখ মুছতে শুরু করে। এহসান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুকের ধুকপুকানি টের পায়। নিকাবের নিচে লুকিয়ে থাকা সেই মায়াবী চোখ জোড়া এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেন এক টুকরো রাতের আকাশ। গাড়ি চালানো ভুলে যেতে ইচ্ছে করছে এহসানের, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে। মেহিনুর যখন চোখ মুছে আবার পর্দাটা লাগানোর জন্য হাত বাড়ায়, তখনই এহসান গম্ভীর স্বরে বলে, এখন লাগাবি না, আমি তৃষ্ণা মেটাচ্ছি, দেখতে পাচ্ছিস না? মেহিনুর দাঁত চেপে রাগী চোখে তাকায়, কিন্তু কিছুই বলে না, শুধু চুপচাপ বসে থাকে। এহসান আবার বলে, হাসপাতালে পৌঁছাইলেই লাগাস, এখন রেখে দে হাতে। গাড়ি দ্রুত টাউনের দিকে এগিয়ে চলে। বেশি দেরি হয় না, মিনিট 15-র মধ্যেই হাসপাতালের সামনে এসে পৌঁছায় ওরা। হাসপাতালের সামনে এসে এহসান গাড়ি থেকে নেমে আসে। নিজের গায়ের চাদরখানা অর্ধেকটা টেনে নেয়, যাতে তার মুখটা বেশি দেখা না যায়। মিডিয়ার সামনে ধরা পড়া মানেই বিশৃঙ্খলা, আর এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সে চায় না। তার থেকেও বড় কথা, মেহিনুরকে কেউ দেখে ফেলুক, সেটা সে একদমই বরদাস্ত করবে না। মেহিনুর নিজের চোখের ওপরের পর্দাটা ঠিকঠাক করে নেয়। তখনই এহসান ওর পাশে এসে দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস মেহিনুরের মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মনে ঝড় বয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে। তার বাড়ির মানুষজন কেমন আছে? দাদা জানের কি অবস্থা? আব্বা, বড় ভাইজান? ভাবতে ভাবতে সে এক পা ফেলে, আর তখনই এহসান ওর এক হাত শক্ত করে ধরে ফেলে। মেহিনুর বিস্ময়ে তাকায়, কিন্তু এহসান কোনো কথা না বলে ওর হাত ধরে এগিয়ে যেতে থাকে। হাসপাতালের দরজার সামনে কিছু লোক একটু দূরত্ব রেখে হাঁটছে। তাদের চোখ এহসানের দিকেই নিবদ্ধ। একজন শান্ত গলায় বলে, সাহেব, আপনি যেমন বলেছেন আমরা তেমনটাই করছি। এহসান ওদের এক পলক দেখে নিয়ে বলে, সেদিকে যদি একটা লোকও দেখি তাহলে বুঝে নিস আমি কি করতে পারি। একজন সঙ্গে সঙ্গেই বলে উঠল, না সাহেব, কেউ আসবে না। দুই পাশে 4 জন পাহারায় আছে, আর হাসপাতালের অনুমতি তো আছে। এটার 40 অনুপাতে তো আপনিই মালিক।
এহসান আর কিছু না বলে মেহিনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহিনুরের মন এসবের ধারের কাছেও নেই। তার মন পড়ে আছে তার পরিবারের দিকে। তারা কেমন আছে, দাদাজান কিভাবে আছেন, বড় ভাইজান এখন কি করছেন, সে কি জানে এসবের ব্যাপারে? এসব চিন্তা ওকে কুরে কুরে খাচ্ছে। মন চাচ্ছে এহসান যেমন মানুষের কলিজা ছিঁড়ে আনে, তেমনি এহসানের কলিজাও ছিঁড়ে নিতে। কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই এহসান তালুকদারের আওতায় তার পরিবার। বেশি কিছু করলে না জানি কি করে বসে এই পাষাণ মানুষটা। এহসান ওকে নিয়ে হাসপাতালের এক করিডোরে নিয়ে আসে, যেখানে ওর বাবা চাচারা আছেন। মেহিনুর অবাক হয়ে যায়। এই করিডোরের চারদিকে একটাও সাধারণ মানুষ নেই, অথচ হাসপাতাল তো সবসময় ভিড়ে ঠাসা থাকার কথা। কিন্তু এখানে একেবারে নিস্তব্ধতা, যেন কেউ ইচ্ছে করেই পুরো করিডোর ফাঁকা করে রেখেছে। এই নীরবতা তার কেমন অস্বস্তিকর লাগতে থাকে। তখনই ডান পাশের একটা কক্ষ থেকে একটা পরিচিত মুখ বেরিয়ে আসে। সে আর কেউ না, ওর ছোট ভাইজান মেহেরুব। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মুখেও ক্লান্তির ছাপ। মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট নিয়ে সে নিজেই নিজেকে ভর দিয়ে হাঁটছে। কান্নাজড়িত কণ্ঠে ডাক দেয় মেহিনুর, ছোট ভাইজান। ওর ডাক শুনে মেহেরুব থমকে দাঁড়ায়, ধীরে ধীরে সামনে তাকায়। আর যখন দেখে তার ছোট্ট পরীটাকে এহসান নিয়ে এসেছে, তখন তার মুখটা আনন্দে ভরে যায়। কিন্তু তার পরক্ষণেই চোখ স্থির হয়ে যায় এক জায়গায়। মেহিনুরের নিষ্পাপ হাতখানি এহসান শক্ত করে ধরে আছে। বুকের ভেতর তীব্র জ্বালা অনুভব করে মেহেরুব। ওর প্রিয় পরীটাকে এক পাপিষ্ঠ পুরুষের হাতের মুঠোয় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খুব কষ্ট হয় এটা দেখে যে তার পরীটা আজ এক পাপিষ্ঠ পুরুষের আগলে। মেহিনুর এহসানের পানে তাকিয়ে দ্রুত বলে ওঠে, আমার হাতটা ছেড়ে দিন, দয়া করুন, একবার শুধু ভাইজানের কাছে যাই। এহসান তাকিয়ে থাকে কিছুক্ষণ মেহিনুরের চোখ পানে, তারপর ধীরে ধীরে মেহিনুরের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেতে মেহিনুর ছুটে গিয়ে মেহেরুবকে জড়িয়ে ধরে। মেহেরুব ওকে বুকের মাঝে চেপে ধরে, যেন তার সমস্ত কষ্ট নিমিষেই উধাও হয়ে যায়। নিজের বোনকে বুকে পেয়ে রত্ন পাওয়ার মতো আগলে নেয় আপন বুকে নিজ বোনকে। মেহিনুর কান্না করতে করতে বলে, ভাইজান তুমি ঠিক আছো তো? আব্বার কি হয়েছে? মেহিনুর আর কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে আসে। মেহেরুব ওর কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আর আব্বাও ঠিক আছে। তুই কাঁদিস না প্লিজ, কলিজা, তুই ঠিক আছিস তো? মেহিনুর চোখের জল মুছে বলে, হ্যাঁ ঠিক আছি, ওরা অযত্নে রাখিনি আমায়। মেহিনুর আর কিছু বলে না। নিজ ভাইজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাইজান, ওই পশুটাকে আমি কতবার বলেছি তোমাদের বাঁচাতে, কিন্তু সে কিছুই করেনি। সে খুব নিকৃষ্ট মানুষ ভাইজান, খুব নিকৃষ্ট। মেহেরুব মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর সাথে কিছু করেছে? তোকে মেরেছে? তোর সাথে কোনো অমানুষিক কাজ করেছে? আমায় বল, আমি ওকে কেটে ফেলবো, তুই শুধু বল, কিছু করেছে তোর সাথে? বল, ভাইজানকে বল। মেহিনুর মেহেরুবের বুক থেকে মাথা তোলে। মেহেরুবের চোখের জল মুছে দিতে দিতে কান্না আটকে বলে, না না ভাইজান, কিছুই করেনি আমার সাথে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে আসেন। মেহিনুর এক পলক তাকিয়ে থাকে সেদিকে, তারপর হতভম্ব হয়ে বলে ওঠে, বড় ভাইজান। মেহেরাজ, ওর বড় ভাই মেহেরাজ ওদের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিছু মুহূর্ত একে অপরের দিকে থমকে তাকিয়ে থাকে, তারপর বিস্ময় কাটলে মুহূর্তের মধ্যেই সে ছুটে আসে আর মেহিনুরকে জড়িয়ে ধরে। আজ মেহেরাজ নিজেকে আটকাতে পারল না। পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ মেহেরাজ আর নিজেকে সামলাতে পারে না। নিজের কলিজার টুকরো বোনকে বুকের মাঝে টেনে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেহিনুরের কপালে অসংখ্যবার চুমু খেতে খেতে ফিসফিস করে বলে, কেমন আছিস প্রাণ আমার? মেহিনুর ওর বুকের মধ্যে মুখ গুজে ফিসফিস করে বলে, ভালো নেই ভাইজান,
একটুও ভালো নেই। আমি যে কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছি, আমি তোমাদের আগলে আননি। আমি সেই পাপিষ্ঠ পুরুষের হাতে বন্দী হয়ে গেছি। মেহিনুরের এমন আহাজারি শুনে মেহেরাজ দিশেহারা হয়ে যায়। সে ধরা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, সব। আমি এসে গেছি না, আমি সব ঠিক করে দেব। এই বলে মেহিনুরকে নিজের বুক থেকে একটু সরিয়ে করিডোরে নিশ্চিন্তে বসে থাকা এহসানের দিকে চোখ ঘুরিয়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, তোকে ওর হাত থেকে আমি ছিনিয়ে আনবো, ছিনিয়ে আনবো। মেহিনুর আঁতকে ওঠে, ওর মুখ চেপে ধরে আর বলে, এমন কথা বলো না ভাইজান। যদি উনি শুনে ফেলেন, উনি তোমায় মেরে ফেলবেন। তুমি জানো না তোমাদের ধারণার বাইরে এই এহসান তালুকদার কতটা ভয়ঙ্কর। ওনার অন্তরে নেই দয়া মায়া, আছে শুধু পাপ আর নিষ্ঠুরতা। মেহেরাজের গা জ্বলে যায়। ওর থেকে তোকে আমি ছিনিয়ে আনবো, আমি। মেহিনুর দুই হাতে মেহেরাজের বাহু ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, ভাইজান, আব্বা কই? আমি আব্বাকে দেখব। কথাটা বলি সে মেহেরাজের হাত ছেড়ে কেবিনের দিকে পা বাড়ায়, কিন্তু মেহেরাজ মুহূর্তে ওর পথ রোধ করে। দুই হাতে ওর কাঁধ চেপে ধরে নরম স্বরে বলল, এখন দেখবি না মেহিনুর, এখনো জ্ঞান ফেরেনি। আমি এইমাত্রই চেক করে এসেছি। কিন্তু মেহিনুর তা মানতে চায় না। জেদ চেপে বলে, না, আমি একটা বার দেখব ভাইজান, শুধু একটা বার। এইবার মেহিরুপ সামনে এসে ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলল, এত জেদ করিস না মেহিনুর, আব্বাকে তুই অবশ্যই দেখবি। কিন্তু এখন ওনার অবস্থা এমন যে দেখা সম্ভব নয়। মেহিনুর ধীর হাতে নিকাব খুলে নেয়। সে ভালো করেই জানে এহসান হারাম পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, তাই এখানে নিশ্চিন্তে নিকাব খোলা যায়। চোখের জল হাতের কবজি দিয়ে মুছে ফেলে, তারপর ফিসফিসিয়ে বলে, কে বলেছে দেখতে পারবো না? আমি দেখবই। মেহরুব তখন মলিন গলায় মেহেরাজের দিকে ইশারা করে বলল, ওই তো আমাদের ডাক্তার সাহেব, দেখ। ডাক্তার সাহেব সামান্য চোট লেগেছে বলে আমাকেও অজ্ঞান করে চিকিৎসা দিয়ে দিয়েছেন। মেহেরাজ এক ধাপ এগিয়ে এসে মেহরুবের থুতুনি ধরে মেহিনুরের দিকে দেখিয়ে বলল, এটা সামান্য চোট বলছিস? আরে, ও তো একটা আস্ত অমানুষ। কত কষ্ট করে আমি ওকে বুঝিয়ে ব্যান্ডেজ করিয়েছি। তুই যদি জানতি মেহিনুর। মেহিনুর এবার ধীর পায়ে এগিয়ে এসে মেহেরাজ আর মেহরুবের হাত নিজের দুই হাতে নেয়। ছলো ছলো চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, দাদাজান কি করছে? চাচারা কোথায়? বাড়ির সবাই কেমন আছে? মেহেরাজ আর মেহরুব এক পলক পরস্পরের দিকে তাকায়, তারপর মেহিনুরের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে, দাদাজান বাড়িতেই আছেন, চাচারা সবাই হাসপাতালে, নিজ নিজ কেবিনে। আর তুই চিন্তা করিস না তো, সবাই ভালো আছে। মেহেরাজ এবার খুব যত্নে মেহিনুরের গালে হাত রাখল। গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন। কতদিন পর তোর নিষ্পাপ মুখ দেখলাম রে। জানিস, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য। মেহিনুর ধীরে ধীরে মেহেরাজের হাত সরিয়ে নিজের হাতে নিল। তারপর চোখ বুজে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অজান্তে গড়িয়ে পড়ল চোখের জল। জানো, যখন তোমাদের কথা মনে পড়তো, আমার দুই কলিজার টুকরো ভাইয়ের কথা মনে পড়তো, কলিজাটা ছিঁড়ে যেত, কিন্তু কিছুই করতে পারতাম না, কিছুই না। মেহিরুব এবার মেহিনুরের মাথায় হাত রেখে দৃঢ় স্বরে বলল, এখন থেকে আর কষ্ট পেতে হবে না, কারণ এখন থেকে তুই সোজা আমাদের সাথে যাবি। ঠিক তখনই এহসান বেঞ্চ থেকে উঠে পকেটে ফোন রেখে ওদের দিকে এগিয়ে এলো। হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে বলল, মেহিনুর, এদিকে আয়। এহসানের ডাকে মেহিনুরের বুকটা ধক করে উঠল। সে জানে না এবার এই মানুষটা কি বলবে, কি করবে। ভাইজানরাই বা কি বলবে। মেহিনুর পিছু ফিরে বলতে যাবে, তখনই মেহিরুব বলে উঠল, মেহিনুর, চল আব্বাকে দেখবি। মেহিনুর দ্বিধায় পড়ে গেল। কার কথা শুনবে সে? একবার তাকায় সামনে দাঁড়িয়ে থাকা এহসানের দিকে, আরেকবার ঘাড় ঘুরিয়ে নিজের ভাইদের দিকে। তার তো আব্বাকে দেখা উচিত,
কিন্তু যদি সে এখন এহসানের কথা না শোনে তাহলে কি হবে? এই আজরাইল এবার কি করবে একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আল্লাহ ঠিকই ওকে সাহায্য করলেন। মেহেরাজ মেহরুবের কাঁধে হাত রেখে মেহরুবকে চুপ করিয়ে মেহিনুরকে ইশারা করে বলল, তুই শুনে আয়। মেহিনুর নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে এহসানের দিকে এগিয়ে গেল। ও যেতেই এহসান ওর হাত ধরে একটু দূরে নিয়ে এলো। তারপর সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এই 1 ঘন্টায় যা দেখার জন্মের মতো দেখে নে। নিজের বাপ ভাইদের দেখ। মেহিনুর হতবাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও বলল না। এহসান তার এমন তাকানো দেখে কিছুই বলে না, বরং নিজের পাঞ্জাবির পকেট থেকে আরেকখানা রুমাল বের করে মেহিনুরের থুতুনি আলতো করে ধরে। তারপর তার চামড়ার উপর দিয়ে রুমাল বুলিয়ে দেয়। এবার চোখের জল মুছে দিলাম, আর যেন মুছতে না হয়। মেহিনুরের নিঃশ্বাস আটকে যায়। এহসানের চোখে গভীর কিছু খুঁজে পায়, কিন্তু সেটা কি সে সেটা বুঝতে পারে না। মেহিনুর শুধু ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে, যেন চোখের সামনে ভেসে উঠছে এক ভয়াবহ দৃশ্য। নিজের আব্বার নিথর দেহ। বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে। হাতটা উসখুস করছে এহসানের গালে কয়েকটা চপেটাঘাত বসিয়ে দিতে। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এহসান গভীর দৃষ্টিতে কিছুক্ষণ মেহিনুরের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার মুখটা কাছে নিয়ে আসে। মেহিনুর সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে নেয়। চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে ওঠে। এহসান হঠাৎ করেই তার নরম গালের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহিনুরের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ধুমায়িত হচ্ছে। তবে সে নিজেকে সামলে নেয়। দাঁতে দাঁত চেপে 2 হাত মুষ্টিবদ্ধ করে। এহসান সরে যেতে যেতে হুমকির সুরে বলে, কোনো চালাকি করতে যাস না। আশেপাশে সব আমার লোক। আমি 1 ঘন্টার মধ্যেই আসছি। তারপর ধীর পায়ে করিডোর দিয়ে চলে যায়। এহসান চলে যাওয়ার পর কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে থাকে মেহিনুর। তারপর ধীর পায়ে ভাইদের দিকে এগিয়ে আসে। মেহিনুর আসতেই মেহিরুপ মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলে, কি বলেছ ওই কুত্তার বাচ্চা? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে। চোখে মুখে বিষণ্ণতা এনে শান্ত কণ্ঠে বলে, 1 ঘন্টার জন্য তোমাদের কাছে রেখে গেছে। মেহেরাজের কপালের রগ ফুলে ওঠে। ঠান্ডা অথচ দৃঢ় গলায় বলে, 1 ঘন্টা নয়, মনে কর সারা জীবনের জন্যই রেখে গেছে। মেহিনুর অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। গলা ধরে আসে তার। অসহায় স্বরে বলে, ভাইজান, একটা কথা বলি তোমাদের। মেহিরুব বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে। একটা কেন, 1000টা বল। মেহিনুর মেহিরুবের হাত শক্ত করে ধরে। নিজের হাতের মুঠোয় পুরে ফিসফিস করে বলে, ভাইজান, আমি আর ওই বাড়িতে যেতে চাই না। আমি তোমাদের সাথে যেতে চাই। পারবে আমায় নিয়ে যেতে? নিজের ছোট্ট বোনের এমন আকুতি শুনে 2 ভাইয়ের বুক মোচড় দিয়ে ওঠে। মেহেরাজ ও মেহিরুপকে নিজেদের 2 হাতে আগলে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই আমাদের সাথেই যাবি। আর যেতে হবে না ওই পশুর কাছে। ইনশাআল্লাহ তোকে আমরা নিয়ে যাব। মেহিনুর ডুকরে কেঁদে ওঠে। ভাইজান, ওর আশেপাশে অনেক লোক, কিভাবে যাব আমি? মেহিরুব দৃঢ় গলায় বলে, ওদের সামনে দিয়েই যাবি। ও আসলে পরিষ্কার বলে দিবি যে তুই ওর সাথে যাবি না। বাকিটা আমরা সামলে নেব। ভাইদের কথায় কিছুটা আশ্বাস পায় মেহিনুর। এরপর অস্পষ্ট স্বরে বলে, আমি আব্বাকে দেখতে চাই। এইবার আর মেহেরাজ বাধা দেয় না। ওকে নিয়ে কেবিনে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করতে মেহিনুর স্পষ্ট দেখতে পায় ওর আব্বার নিথর দেহ হাসপাতালের বিছানায় পড়ে আছে। নিস্তেজ, জ্ঞানশূন্য, প্রাণহীন। বুকের ভেতর একরাশ কষ্ট দলা পাকিয়ে ওঠে। ওর আব্বার হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো, মুখে অক্সিজেন মাস্ক। নিঃশ্বাস চলছে, কিন্তু প্রাণ যেন নেই। মেহিনুর চোখের পলক না ফেলেই আব্বার দিকে তাকিয়ে থাকে। তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ে।
আব্বার হাত শক্ত করে ধরে ফেলে। গলা শুকিয়ে আসে কিন্তু কান্নায় বাঁধ ভাঙে না। হঠাৎ ওর কণ্ঠে ফেটে পড়ে, আব্বা উঠুন, প্লিজ একবার শুধু। আম্মাজান এসেছেন, আপনার আম্মাজান। একবার শুধু বলুন, আম্মা আমায় একটা সূরা তেলাওয়াত করে শোনাও। শুধু একবার বলুন আব্বা। আপনার আম্মাকে দেখুন, দেখুন না, আপনার আম্মাজান এসেছে। দয়া করে কথা বলুন আব্বা। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, হাত কাঁপছে। আমার আব্বা, একটা কথা বলুন। খুব রাগ হলেও রাগ করুন, শাস্তি দিন, কিন্তু কথা বলুন। আমি এই নীরবতা সহ্য করতে পারছি না। কিন্তু হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা একদম নিস্তেজ, কোনো সাড়া নেই। মেহিনুর তখন কেঁদে ওঠে, বুক চাপড়ে বিলাপ করতে থাকে। মেহেরাজ আর মেহরুব অনেক কষ্টে ওকে ধরে টেনে বাইরে নিয়ে আসে, কারণ ওর মধ্যে কোনো হুঁশ নেই। সে এভাবে ভেঙে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মেহেরাজ শক্ত করে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলে, শান্ত হ মেহিনুর, আব্বা জ্ঞান হারিয়েছেন, কথা বলতে পারবেন না। আল্লাহ চাইলেই শুধু উনি কথা বলতে পারবেন, কিন্তু মেহিনুর শান্ত হতে পারে না। ও মেহেরাজকে শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। সব হয়েছে ওই অমানুষ এহসানের জন্য। কতটা নিকৃষ্ট, কতটা জানোয়ার সে। আমার নিজের উপরই ঘৃণা লাগছে। ঘৃণা লাগছে যে আমি ওই মানুষটার অধীনে। ওর কণ্ঠে রাগ আর যন্ত্রণা থরথর করে কাঁপছে। ভাইজান, আমায় মেরে ফেলো। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না। এই সুন্দর দুনিয়ায় আমি থাকতে চাই না। নিজের বোনের এমন অসহায় আহাজারি শুনে মেহেরাজ আর মেহরুব নিজেদের কান্না ঠোঁট চেপে আটকে রাখে। তাদের ছোট্ট পরী যে কতটা ধৈর্যশীল তা তারা জানে। অথচ আজ সেই ধৈর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে, তাই এত আহাজারি করছে, এত কষ্টে ভেঙে পড়েছে। মেহিনুর আবারও ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি চাচাদের দেখতে চাই। মেহেরুবর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, তারপর বলে, আচ্ছা চল। ওরা মেহিনুরের দুই হাত শক্ত করে ধরে চাচাদের কেবিনের দরজার সামনে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। মেহিনুর অনেক অনুরোধ করে, আকুতি জানায়, কিন্তু মেহেরাজ কঠোর থাকে। কারণ ও জানে মেহিনুর ভেতরে গেলে কান্নায় ভেঙে পড়বে, আর ওদের চাচারাও তখন ভেঙে পড়বেন। তখন সামলানো আরও কঠিন হয়ে পড়বে। হাসপাতালের বেঞ্চে নিথর হয়ে বসে আছে মেহিনুর, আর তার দুই ভাই মেহেরাজ ও মেহরুব মাথায় হাত রেখে বসে আছে। দুজনেই টিপে টিপে চোখের জল ফেলছে। বুকের গভীরে জমে থাকা যন্ত্রণাকে চেপে ধরে আছে যেন একটা শব্দ বের না হয়। মেহিনুর ওদের গালে হাত রাখে, স্নেহ ভরে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলে, তোমরা কাঁদছো আর আমায় বলছো না কাঁদতে? তোমরা কাঁদলে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো? মেহিনুরের কথায় মেহেরাজ আর মেহরুব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কিন্তু কাঁধ থেকে মাথা সরায় না, যেন ওদের একমাত্র আশ্রয় এই মুহূর্তে ওদের বোনের উষ্ণতা। একটু নড়ে চড়ে বসে মেহিনুর মেহেরাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভাইজান, তুমি এখানে কিভাবে এলে, কবে এলে? মেহেরাজ দম নিয়ে বলল, শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। তখন সিনিয়র ডাক্তাররা আমাকে কয়েকদিনের ছুটি দিল। সুস্থ হতেই দেশে ফেরার টিকিট কাটলাম, কিন্তু দেখ কেমন আজব ব্যাপার। বাড়ি যেতে পারলাম না, উল্টো হাসপাতালেই ছুটতে হলো। এসে দেখি আব্বা আর চাচারা, আর এখানে এসে অনেক কষ্টে অনুমতি নিলাম হাসপাতাল কর্তৃপক্ষের থেকে। তারপর আব্বার চিকিৎসা শুরু করলাম। মেহিনুর চোখে জল মুছে ফেলে, ওর ঠোঁট কাঁপে, কণ্ঠ কেঁপে যায়। মনে আছে ভাইজান, যেদিন তুমি বিদেশে গেলে সেদিন আব্বার চাচারা বুক ফুলিয়ে বলেছিল, নিজেদের এক ছেলেকে ডাক্তার বানাচ্ছি যাতে রক্তাক্ত হলে নিজের ছেলের কাছ থেকে সেবা পাই। মেহেরাজের অন্তরটা আবেগে ভেসে যায়। বুকের ভেতর এক অজানা শূন্যতা, এক চাপা কষ্টের স্রোত বয়ে যায়। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মেহরুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত।
এত কিছু সহ্য করার মতো শক্তি যেন আর অবশিষ্ট নেই। নিজের বোনের কাঁধে মাথা রেখে অজান্তেই চোখ বুজে আসে। মেহিনুর এক পলক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, তার নরম শ্বাসের ওঠানামা অনুভব করে। তারপর ধীরে ধীরে ডান হাতখানা মেহরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, জানো ভাইজান, আমার ছোট ভাইজানকে ওই পশুটা কত নির্মমভাবে মেরেছিল। ও চেয়েছিল আমি যাতে রাজি হই ওর কুৎসিত খেলায় নিজেকে সঁপে দিতে। তাই আমার ছোট ভাইজানের জানের বদলে আমাকে নিজের করে নিতে চেয়েছিল। বোনের কণ্ঠে এমন অসহায়তা শুনে মেহেরাজ মেহিনুরের বাঁ হাত শক্ত করে ধরে ফেলে। গলায় কঠিন প্রতিজ্ঞার সুরে বলে, এমন কিছু আর কখনোই হবে না ইনশাআল্লাহ। তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে। আল্লাহ আমাদের উপর রহমত করবেন। তারপরে করিডোরে পায়ের শব্দ। এহসান। মেহিনুর আতঙ্কে কেঁপে ওঠে। বুকের ভেতর ডিপ ডিপ শব্দ বাড়তে থাকে। এহসান এখানে এসে গেছে। এখন সে জানে এই লোকটা এক্ষুনি তার ভাইদের বুক থেকে তাকে ছিনিয়ে নেবে। কিন্তু সে যেতে চায় না। সে তার ভাইজানদের বুকেই আশ্রয় চায়। এহসান ধীর পায়ে নিজের পরনের চাদরখানা কাঁধে তুলে নিতে নিতে এগিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ায়। চোখে সেই ঠান্ডা নির্মম দৃষ্টি, কণ্ঠেও বরফ শীতলতা। হঠাৎই বলে উঠল, মেহিনুর, চলে আয়, সময় ফুরিয়ে এসেছে। মেহিনুর থমকে যায়, তার ঠোঁট শুকিয়ে আসে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু কেউ কিছু বলে না। মেহেরাজ ধীরে ধীরে মেহিনুরের হাত শক্ত করে ধরে। তারপর মেহিনুরের কাঁধে শক্ত করে মাথা রেখে বসে থাকে, যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। এহসান বিরক্ত হয়। এবার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, মেহিনুর, এসব নাটক এখন ভালো লাগছে না। তাড়াতাড়ি উঠে আয়, বাড়ি যেতে হবে। মেহেরাজ এবার আর ধৈর্য ধরে রাখতে পারে না। সাপের ফনা তোলা রূপে উঠে দাঁড়ায়, চোখে আগুন, কণ্ঠে বজ্রধ্বনি। আমার বোন কোথাও যাবে না। এহসান মুচকি হাসে। সেই অদ্ভুত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মেহেরাজ, এত বোন বোন করিস না বাবা। এখন সে শুধু আমার। আমি আমার নারীকে নিতে এসেছি। মেহিনুরের ভেতরটা শিউরে ওঠে ভয়ে। আল্লাহই ভালো জানেন এখন কি হতে যাচ্ছে। আল্লাহ না করুক এই লোকটা তার ভাইজানদের কিছু করে বসে। শব্দের অভিঘাতে মেহিরুবের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে মাথা তুলে উঠে দাঁড়ায়। মেহিরুবকে উঠে দাঁড়াতে দেখে মেহিনুর আর দেরি করে না। সে তড়িঘড়ি করে মেহিরুবের হাত জড়িয়ে ধরে ফেলে। সে জানে তার বড় ভাইজান ধৈর্যশীল। সে পরিস্থিতি বুঝে তারপর কথা বলে। কিন্তু তার ছোট ভাইজান, ও গরম মেজাজি কখন কি করে বসে নিজেও হয়তো জানে না। মেহেরাজ মাথা উঁচু করে দৃঢ়কণ্ঠে উত্তর করে বলে, তোমার নারী তোমার সাথে যাবে না এহসান তালুকদার, তাই ওর আশা তুমি ছেড়ে দাও। এহসান মেহেরাজের কথায় মেহিনুরের দিকে ছোট ছোট চোখে তাকায়। তারপর শান্ত গলায় বলে, সত্যিই কি তাই? তুমি নাকি আমার সাথে যেতে চাও না জান? জান এই কথা মেহিনুরের কানে শুলের মতো বিঁধে যায়। এই পাপিষ্ঠ পুরুষের কথা। সে তার ভাইজানদের সামনে এমনভাবে সম্বোধন করছে যা তার সমস্ত অন্তরকে তছনছ করে দেয়। মেহিনুর মেহিরুবের পিঠের পেছনে আড়াল হয়ে ধীরে ধীরে বলে, আমি যাব না আপনার সাথে। এহসান এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুইও তো হয়ে গেছিস তোর বাপ চাচাদের মতো মীর জাফর। কই, হাসপাতালে আসার আগে তো বলেছিলি আমাকে একবার এদের দেখাতে নিয়ে যান, যার জন্য তুই সারা জীবন আমার দাসী হয়ে থাকবি। এখন আবার পোল্টি খাচ্ছিস। এহসান এবার মেহিনুরের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিজের ভাইদেরও যদি বাপের মতো আদমার অবস্থায় দেখতে না চাস তো চুপচাপ চলে আয়, বেয়াদব বান্দি। মেহিনুর এহসানের এমন হুমকিতে ভয় তো পায়, কিন্তু তার সত্ত্বেও সে মেহিরুবের পেছন থেকে বেরিয়ে এসে জোর গলায় বলে, আমি যাব না। কি করবেন আপনি? করে নিন যা খুশি তা, যাব না আমি। এহসান মৃদু হেসে বলে, অনেক সাহস বেড়ে গেছে, তাই না? এই কয়েক মুহূর্তেই।
মেহেরুব দাঁত চেপে বলে, হ্যাঁ বেড়ে গেছে, কি করবি তুই? এহসান রেগে চোখে আগুন নিয়ে মেহেরুবের দিকে তাকিয়ে বলে, বেয়াদবি করিস না মেহেরুব, চাচা হই আমি তোর, আর সাথে তোর বোনের হবু বাচ্চার বাপ। তাই চুপচাপ তোর বোনকে আমার হাতে তুলে দে। এহসানের এমন কথা বলার সাথে সাথে মেহেরাজ, মেহেরুব এবং মেহিনুর তিনজনেরই দম বন্ধ হয়ে আসে, যেন আকাশ থেকে পড়ে যাচ্ছিল ওরা। মেহেরুব আর মেহেরাজ একে অপরের দিকে চেয়ে থাকে, গলায় কোনো শব্দ বের হয় না, যেন দুনিয়ার সমস্ত শান্তি হারিয়ে গেছে। মেহেরুব মেহিনুরের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলে, তুই মা হতে। মেহিনুর থমকে যায়, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে সে কি বলবে কিছুই খুঁজে পায় না। এহসান এত বড় মিথ্যা কিভাবে বলল, সে এখনো ঠিকমতো বুঝে উঠতে পারছে না। গলায় শব্দ আটকে আসে, তবে সে নিঃশব্দে বলে, এই লোক এই লোক এসব মিথ্যা বলছে ভাইজান।